আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। আওয়ামী লীগ সরকারের এই পতন যেন সহজভাবে মেনে নিতে পারছে না গত 15 বছর বাংলাদেশের উপরে দাদাগিরি করা ভারত। নানা কৌশলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশটি। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বিনিময়ে গত 15 বছর বাংলাদেশ থেকে একছত্র সুবিধা নিয়েছে ভারত। ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে শুধুমাত্র বাংলাদেশই ছিল ভারতের অকৃত্রিম বন্ধু। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে সেই বন্ধুটিও কি হারালো ভারত? 5 আগস্ট পরবর্তী ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও রয়েছে সমান বিতর্ক। ভারতের কিছু রাজ্যের নাগরিকরা বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেয়া, চিকিৎসা না দেওয়ার মতো ঘোষণা দিয়েছে। এর প্রত্যুত্তর কি হতে পারে? ভারতের সঙ্গে নতুন বাংলাদেশের সম্পর্কে রূপরেখাও বা কী হবে? এমন প্রশ্নকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারতের দাদাগিরি বনাম নতুন বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনিও আজকে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং আপনার যে ভাবনা রয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে সেটিও আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে রাশেদ খান, আপনার কাছে আসতে চাই যে ভারতের যে দাদাগিরি গত 15 বছরে আমরা যে দাদাগিরি দেখলাম, সেই দাদাগিরির শক্তি মূলোৎপাটন করা কিংবা এই নতুন বাংলাদেশে দাদাগিরির যে অবস্থান কিংবা তারা যে ধরে রাখতে চাচ্ছে তার প্রেক্ষাপটে ভারতের যে ভূমিকা অথবা তাদের পদক্ষেপ কিংবা সেখানে যে অস্থিরতাগুলো দেখছি, এই প্রসঙ্গে আমাদের পক্ষ থেকে যে প্রস্তুতি সেটি যথেষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সংলাপ। গতকাল আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি সংবাদ সম্মেলন করার মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজন করার আহ্বান জানিয়েছিলাম। কাকতালীয়ভাবে রাতেই একজন উপদেষ্টা ফোন দিয়ে বললেন যে আজকে একটি সংলাপ তারা আয়োজন করেছেন। এই সংলাপের বিষয়ে শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, বিএনপি, জামাত ইসলাম এবং গণসংহতি আন্দোলন সহ যতগুলো ইসলামিক দল আছে, বাম প্রগতিশীল, সবার পক্ষ থেকেই জাতীয় একটি উন্মুক্ত সংলাপ আয়োজন করার ব্যাপারে ব্যাপকভাবে তাগিদ দেওয়া হচ্ছিল। তো যাই হোক, সরকার অনেক সমালোচনা সহ্য করার পরে এ ধরনের একটি সংলাপের আয়োজন করেছে এবং সেখানে এই প্রসঙ্গটি আসলে আলোচনা হয়েছে যে কিভাবে ভারতের আগ্রাসন আমরা মোকাবেলা করতে পারি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমরা একটু মনে হয় দেরি করে ফেললাম বা ফেলিয়েছি। তার কারণটা কি হতে পারে? কারণটা সরকার যেটা হলো কেন দেরি? হ্যাঁ, সরকার হয়তো মনে করছিল যে আমরাই এককভাবে সকল চাপ সামলাতে পারবো, আমাদের হয়তো আর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন নাই। যে কারণে দেখবেন যে অনেকের বক্তব্যে এই ধরনের কথাবার্তা আসছিল যে এক ফেসিবাদকে হটিয়ে আমরা আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, এই ধরনের কথাবার্তা। আর এক ফেসিবাদ কে? সেটাই তো কথা, সেই প্রশ্নই তো যে আবার ফেসিবাদটাকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই ধরনের বক্তব্য এসেছে। তো এই বক্তব্যগুলোর কারণে ব্যাপকভাবে জাতি বিভাজিত হয়েছিল এবং দলগুলো মনে করছিল যে আমাদেরকে ইঙ্গিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। আবার একই সাথে উপদেষ্টাদের কেউ কেউ রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত বা সরকারের দায়িত্বশীল কেউ কেউ এই ধরনের বক্তব্য দিয়েছিল, যে কারণে কিন্তু এক ধরনের বিভাজন সৃষ্টি হয়ে গিয়েছিল। বিশেষ করে যারা রাজনৈতিক দল বা রাজনীতি করেন তারা এই বক্তব্যগুলো খুব ভালোভাবে গ্রহণ করছিল না, যে কারণে দেখবেন যে প্রত্যেক দল তার নিজের এজেন্ডা ওয়াইজ বক্তব্য প্রদান করছিল। রোডম্যাপ চাওয়া বা কেউ কেউ নির্বাচন কেন্দ্রিক বক্তব্য দেওয়া বা সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি এগুলো নিয়ে আলোচনা করা। আজকের সেই মিটিংয়ে তো আপনার উপস্থিতি এবং আগামীকাল থেকে রাজনৈতিক দলের বক্তব্য কি আমরা নতুন সুর বা নতুন বিষয়বস্তু শুনতে পাবো বা দেখতে পাবো? দেখেন, ঐক্যের একটা ভিত্তি লাগে, কিন্তু আজকে যে জাতীয় ঐক্য এবং সংহতির কথা বলা হয়েছে কিসের ভিত্তিতে? সেটা কি শুধুমাত্র ভারতের আগ্রাসন প্রতিরোধ করা, এইটা কি কোনো ভিত্তি হতে পারে?
আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, দেখেন আমাদেরকে এই মানে এই যে ভারত সব থেকে বেশি অসন্তুষ্টি হয়েছে আওয়ামী লীগের পতনে, যতটা না আওয়ামী লীগ হয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছে, সেই জায়গায় ভারত কিন্তু নানান দিক থেকে ষড়যন্ত্র করবে। গত 15 বছরে আওয়ামী লীগকে কেন্দ্র করে ভারত কিন্তু একটি সংসার এই বাংলাদেশে সাজিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। এবং দেখেন প্রত্যেকটা জায়গায় মিডিয়া হাউস থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, সরকারের প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন ভারতীয় চর এবং এজেন্ট। তো এদেরকে যদি আপনি সরাতে চান তাহলে আপনাকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং একই সাথে দেখেন ভারত নানান দিক থেকে ষড়যন্ত্র করছে। আমি এক মিনিটে শেষ করে দিই। সেটি হলো, দেখেন কখনো শিক্ষার্থীরা আন্দোলন করছে, কখনো সাধারণ মানুষ আন্দোলন করছে, কিন্তু তাদের দাবিটা কি আমরা কেউ জানি না। গত 15 বছরে আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তারা বা চাকরিজীবীরা কোনো আন্দোলন করে না, কিন্তু এই সরকার আসার সাথে সাথে আন্দোলন, কখনো আওয়ামী লীগ ফেরার চেষ্টা করেছে আনসার বেশে, কখনো রিক্সা চালক বেশে, কখনো ইসকন বেশে, কখনো হিন্দু বেশে, নানান বেশে ফিরে আসার চেষ্টা করেছে। তো এইগুলো যদি আপনি মোকাবেলা করতে চান তাহলে জাতীয় ঐক্যের একমাত্র ভিত্তি যেটি আমরা মনে করি অবশ্যই সবার অংশীদারিত্বের সরকার। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। জোনাস সাকিবে আসতে চাই, যেটি আমাদের রাশেদ খান বললেন যে ভারতের প্রসঙ্গেই কি শুধু আমরা জাতীয়, না আপনার কাছ থেকে শুনতে চাই জোনাস সাকিব, সেটি হচ্ছে যে শুধু ভারতের প্রসঙ্গেই কি আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সব সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, প্রথম প্রশ্নে আপনি যেটা সরাসরি করেছেন, সরাসরি প্রথমে উত্তর দিয়ে নিই। এই কথাটি 5ই আগস্টের পর থেকে, যাকে বলে যে প্রথম আবর্তেই আমরা যখন পাবলিক কথাবার্তা বলা শুরু করেছি বিশেষভাবে রাজনৈতিক প্রশ্নে, আমরা তখন থেকেই বলেছি যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এত অভূতপূর্ব আত্মত্যাগের উপর দাঁড়িয়ে একটি অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, পালিয়ে গেছে এবং একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে আমাদের শিক্ষার্থী সহ আন্দোলনকারী জনতা, আমাদের রাজনৈতিক দলগুলো, দেশের শ্রেণী পেশার অংশীজনরা, সিভিল সোসাইটি, এমনকি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান শেষ পর্যন্ত যারা এর মধ্যে যুক্ত হয়েছেন। এই যে স্টেক হোল্ডাররা, অংশীজনরা, তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই আমাদের রাজনৈতিক উত্তরণ পর্বটা পাড়ি দিতে হবে। একটা পর্ব আমরা পতনটা আমরা ঘটিয়েছি। সরকারের পতন হওয়া মানেই ফ্যাসিস্ট ব্যবস্থাটার বদলে যাওয়া না, ব্যবস্থাটা বদলানোর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটা হচ্ছে ফ্যাসিস্ট ব্যবস্থাটার একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো। সেই কাজটা এখন স্টেক হোল্ডারদের সবাইকে নিয়ে করতে হবে। এই সরকারের কিন্তু নিজস্ব কোনো দল নেই যে এমন সরকার হচ্ছে একটা রাজনৈতিক দল, তা তো না। সরকার কারোর প্রতিপক্ষ না। এই সরকার এই অংশীজনদের সমর্থনে আছে। হ্যাঁ, আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তরুণরা এখানে অ্যাডভাইজার আছেন, কিন্তু প্রধানত সরকারকে দেখতে হবে যে একটা এই সমস্ত দেশের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে যারা যুক্ত হয়েছেন তাদের সকলের সমর্থনে আছে। সেই সমর্থনের জায়গা থেকে রাজনৈতিক উত্তরণ পর্বটা যাতে কনসেনসাস, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা পাড়ি দিতে পারি, তার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, একটা কাঠামো গড়ে তুলতে হবে। এই জন্য আমরা বলেছিলাম যে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা। যেহেতু রাজনৈতিক দলগুলো সরকারে যাবে এ বিষয়ে কোনো ঐকমত্য নাই, কাজেই কিন্তু রাজনৈতিক দল কিংবা সমস্ত অংশীজনদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ সরকারের এই উত্তরণ পর্বে দরকার। সে কারণে এই ধরনের একটা কাঠামো গড়ে তোলা যায়। আজকে যেটা গুরুত্বের সাথে সরকার বিবেচনা করছেন বলে আজকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা প্রস্তাব তুলেছি, এইটা অনেক আগেই প্রয়োজন ছিল। এটা আমি বলবো, আবারও স্মরণ করিয়ে দিব। 1, 2 হচ্ছে যে আমি খুব দ্রুত যদি পয়েন্ট বলি, যেগুলো সময় পাবো না, আমি যে কারণে এটা বলি যে আজকে একটা বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে যে পতিত ফ্যাসিস্ট শক্তির দেশি বিদেশি দোসররা, বিশেষভাবে ভারতের পক্ষ থেকে তাদের মিডিয়া, তাদের মানে সরকার যে দলটি ক্ষমতায় আছে বিজেপি, তারা তাদের নানান রাজনৈতিক সুবিধায় বলেন এই সরকারের, বাংলাদেশে হাসিনা সরকারের পতনকে তাদের নিজেদের পতন বলে অনেক ক্ষেত্রে তাদের বলেন। যেভাবে হোক তারা বাংলাদেশকে ভয়ঙ্কর একটা অপপ্রচারের জায়গায় নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, আমাদের দেশের মানে মর্যাদার জায়গা প্রশ্নে আমরা জাতীয় ঐক্যমত্য, এই কথাটি যেটা একটু আগে রাশেদ খান বলল, বিশেষভাবে চট্টগ্রামে আমরা যখন দেখলাম সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হলো, যে নৃশংস কায়দায়, স্পষ্টত ব্যাপারটা ছিল যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়ে তারা যাতে হিন্দুদের উপর আক্রমণ করে, হিন্দু সম্প্রদায়ের উপরে, তারপর তারা দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করে, তারপর তারা এইসব ছবি ভিডিও পশ্চিমাদের কাছে প্রচার করতে পারে, যেমনটা ডোনাল্ড
ট্রাম্পের ছবি নিয়ে হামলা করে তারা প্রচার করতে চেয়েছিল। সুতরাং এইরকম একটা অবস্থা, এবং তারপরে যখন আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ত্রিপুরায় আক্রমণ, সব মিলিয়ে এইটা একটা প্রয়োজন ছিল। এবং আমরা কিন্তু অনেক আগে থেকে বলেছিলাম যে এই ধরনের একটা ঐক্য দরকার। এখনো বলবো যে একটা যেমন আলাদা আলাদা আলোচনা চলছে, সবার মতামত সরকার নিচ্ছেন, আমাদের সব স্টেক হোল্ডার একসাথে আমরা যে জাতীয় ঐক্যের জায়গায় দাঁড়িয়ে আছি সেইটা জনগণকে এবং সারা দুনিয়াকে সামনে আনা দরকার। এক, দুই হচ্ছে আরেকটা ছোট্ট বলে শেষ করি, একটা মিস ইনফরমেশনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে। মানে এটা কিন্তু রীতিমতো বাংলাদেশ সম্পর্কে পশ্চিমা দেশ বলেন, ভারতের মধ্যে বলেন, সারা দুনিয়া থেকে আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি। আসলে আমরা তো বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু ঘটনা এখানে ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলো কারা ঘটিয়েছে সেটাও তদন্ত করা প্রয়োজন। আমাদের যেটা দরকার মিসইনফরমেশনের বিরুদ্ধে একটা আমাদেরও জাতীয়ভাবে সমস্ত জনগণ সতর্ক থাকা, কথা বলে এবং সেইভাবে আমাদের অসত্যের বিরুদ্ধে সত্যকে তুলে ধরার জায়গাটা প্রতিষ্ঠা করা, সেটা কথা আমরা বারবার বলেছি। আখতার হোসেন, আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গগুলো আমাদের জোনাস সাকিব ভাই বললেন যে আসলে ভারতের কোনো কোনো মিডিয়া যেভাবে গুজব কে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে, নানাভাবে নিজেদের মতো করে গল্প তৈরি করে অপপ্রচার কিংবা বাংলাদেশের সম্মান এবং মর্যাদা হানি করার চেষ্টা করছে, তার প্রেক্ষাপটে আমাদের গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াকে অন্তর্ভুক্ত করে বলছে আমরা সঠিক জবাবটা কতটুকু দিতে পারছি, আর যদি না পারছি তাহলে এখানে কি করা যায়? দেখুন, 5ই আগস্টের পর বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া এবং বিশেষত ভারতের সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুক, সেগুলোতে বাংলাদেশের সম্পর্কে অসংখ্য অসত্য কথা প্রচার করা হয়েছে। প্রথমত, যখন সরকার গঠন করা হলো, তারপর এই সরকারটা একটা জঙ্গি সরকার, এই সরকারটা একটা তালেবানি সরকার, এরকম ধরনের পাকিস্তানি সরকার, এরকম ধরনের তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখেছেন বর্তমান উপদেষ্টা এবং তৎকালীন প্রধান উপদেষ্টার যিনি সহকারী ছিলেন মাহফুজ আলম, তাকে হিজবুত তাহরির বলে প্রচারণা করার চেষ্টা করা হয়েছে। নানা ধরনের ছবি টবিগুলোও করা হয়েছে বিকৃতভাবে। যখন প্রথম থেকে এইভাবে এটাকে একটা জঙ্গি রাষ্ট্র বলে প্রচার করার একটা চেষ্টা করা হলো, এটাতে হালে পানি পাওয়া গেল না। তখন একটা প্রচারণা তৈরি হলো যে বাংলাদেশে হরে দরে সংখ্যালঘু যারা আছেন, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ যারা আছেন, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম ধরনের খবরগুলো ছড়াতে থাকলো। এবং মিথ্যা খবরগুলো কতটা মিথ্যা, যে সাইফুল ইসলাম আলিফকে যখন চট্টগ্রামে হত্যা করা হলো, তখন আমি দেখলাম যে ভারতের টুইটার ব্যবহারকারীরা তাদের মধ্যে থেকে কেউ কেউ এরকম ধরনের কথা লিখছেন যে চট্টগ্রামে 19 জন হিন্দুকে হত্যা করা হয়েছে, অথচ সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে একজন মুসলিমকে হত্যা করা হলো। কিন্তু ব্যাপার হলো যে এই যে এত মিথ্যার যে স্তরে স্তরে মিথ্যা, প্রত্যেকটা ধাপে ধাপে মিথ্যা, এবং এই মিথ্যাগুলোকে ভারতের যে সরকার আছেন তারা কিন্তু এটাকে ধরে যে একটা ব্যবস্থা নেওয়ার যে বিষয়, সেই জায়গাতে যে ভারতের কোনো কোনো মিডিয়া এবং যারা কথা বলছেন মনে হচ্ছে যে তারা এটাকে সংগ্রাম হিসাবে মেনে নিয়েই তারা মাঠে নেমেছেন। আমাদের প্রস্তুতির জায়গাটা আমরা জোরালো হতে পারছি না কেন? হ্যাঁ, এখানে যেটা বিষয় সেটা হলো যে বাংলাদেশের মিডিয়া এখন পর্যন্ত ভারতের বয়ানের বাইরে আসতে পেরেছে কিনা এটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের মিডিয়া, তাদের দায়িত্ব ছিল বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলো আছে সেগুলোকে সঠিকভাবে বিশ্বের দরবারে হাজির করা। অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নের যে কথাগুলো বলা হচ্ছে তা আসলে কতটুকু সত্য, কতটুকু বাস্তবসম্মত, এবং সেটা কি সাম্প্রদায়িক কারণে নাকি এটা রাজনৈতিক কারণে এই জিনিসগুলো ঘটছে, সেটার একটা প্রকৃত তথ্য এটা কিন্তু উপস্থাপিত হওয়া দরকার। সেই জায়গাটাতে বাংলাদেশের মিডিয়াগুলোর কমতি আছে। এবং আরও একটা বড় বিষয় হলো যে বাংলাদেশের যে হাইকমিশন আছে বিভিন্ন দেশগুলোতে, গোটা বিশ্বে, এখনো পর্যন্ত সেখানে আসলে ফেসিবাদের যারা দোসররা আছেন তারাই হয়তো এখনো নিয়োগপ্রাপ্ত হয়ে আছেন, যারা বিভিন্ন হাইকমিশনার আছেন বা সেই হাইকমিশনের যারা দায়িত্বশীলরা আছেন। তো তাদের মধ্য দিয়ে তো খবরগুলো পৌঁছে যাবে বিশ্বের কাছে, তো সেটা পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেই জায়গাটাতেও একটা কমতি আপনি লক্ষ্য করছেন। আখতার হোসেন, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা আপা, আপনার কাছে আসতে চাই, যেটি সম্মানিত আলোচকরা বলছেন, আপনি শুনলেন যে জাতীয় ঐক্যের প্রশ্ন, সেই জায়গাতে রাজনৈতিক অংশীদারিত্বের প্রশ্ন, এবং বিগত সরকার এবং তাদের যারা রাজনৈতিক ক্ষমতার যারা ভাগবটার যারা অংশ ছিলেন, এদের উপস্থিতি আমরা দেখলাম না, সেটি তো স্বাভাবিকভাবে সেটি থাকবে না। কিন্তু এই জায়গাতে ঐক্যের যে প্রেক্ষাপট এবং সাধারণ মানুষের মধ্যে যে সমর্থনের প্রশ্ন,
এই জায়গাতে বিষয়বস্তু বা প্রতিবদ্ধ কি দাঁড়াতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই বিগত সরকারের কয়েকটা উক্তি আপনাকে মনে করিয়ে দিই। শেখ হাসিনা প্রায় একটা কথা বলতেন, আমি না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হবে। শেখ হাসিনা আরেকটি কথা বলেছিলেন ভারত সম্পর্কে, ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে। তিনি আরও প্রমাণ করবার চেষ্টা করতেন বাংলাদেশের স্টেবিলিটি একমাত্র বজায় আছে কেবলমাত্র তিনি ক্ষমতায় আছেন বলে। এগুলো একটা বয়ান যেটা একটা ফ্যাসিস্টকে তৈরি করতে হয়, না হলে তার ক্ষমতায় থাকবার ন্যায্যতা তৈরি হয় না। সো তিনি এই ধরনের বয়ানগুলো তৈরি করতেন। তাকে যখন বাংলাদেশের 17 কোটি মানুষ ছুড়ে দেশ থেকে বিদায় করলো, তিনি আশ্রয় নিলেন সেই দেশে, যেই দেশের ব্যাপারে তিনি বলেছিলেন আজীবন তারা মনে রাখবে ভারতকে আমি যা দিয়েছি। এবং সেখানে বসে তিনি, তার হাতে তো 28 লক্ষ কোটি টাকা পাচারের টাকা আছে, বছরে $16 বিলিয়ন ইজ নট আ ম্যাটার অফ জোক। এই টাকাটা তো ছড়ানোই যায়, তাই না? এই টাকা কার কাছে গেছে, কত গেছে, কিভাবে গেছে, উই ডু নট নো, বাট গেছে নিশ্চয়ই। না হলে পুরো বিশ্বব্যাপী একটা জনমত কি করে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তৈরি করছে, যেটা প্রমাণের চেষ্টা করে যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশ আর সেকুলার কান্ট্রি নাই, বাংলাদেশে এখন সংখ্যালঘুরা অপ্রেসড বা তারা নিরাপত্তাহীন। সেক্ষেত্রে আপনি মনে করছেন টাকাই তাদের অন্যতম শক্তি? টাকা তাদের একটা বিরাট শক্তি, এবং ভারতের মধ্যে আমি এক ধরনের পরাজয় বোধ এবং উন্মাদ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। পরাজয়টা এ কারণে, এই যে ভারত ভেবেছে দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে দাদা, তারা একটার পর একটা রাষ্ট্র, বন্ধু রাষ্ট্রকে শত্রু রাষ্ট্রে পরিণত করেছে, কিন্তু তাদের শিক্ষা হয়নি। তাদের শেষ বন্ধু ছিল বাংলাদেশ, মানে বাংলাদেশের শেখ হাসিনা যখন ক্ষমতায় সেই সরকারটি, এবং তারা ভেবেছিল এটাই তাদের শেষ তাস, এবং এটাকে কোনোভাবেই তারা হারতে দিতে রাজি না। হারতে দিতে রাজি নয় বলেই 2014-এর মতো হাস্যকর ইলেকশন, 18-এর মতো ইলেকশন এবং 24-এর মতন ইলেকশন তারা চোখ বন্ধ করে সমর্থন করে গেছে। সেই হাসিনাকে যখন পালিয়ে যেতে হয়েছে, ভারতের পক্ষে সেটা হজম করা সত্যিই কঠিন ছিল। এবং এখন যেটা ভারতের, আমার মনে হয় যে ভারত যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা দেখিয়ে এই সরকারকে প্রতি মুহূর্তে তার লক্ষ্যচ্যুত করবার একটা চেষ্টা, যাতে এই সরকার কোথাও ফোকাস করতে না পারে, তাদের কাজ করতে না পারে, এই সরকারটি একটি সফল সরকার হিসেবে বিশ্ব দরবারের সামনে দাঁড়াতে না পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বব্যাপী অতি সম্মানিত ব্যক্তি, তিনি যাতে তার যেই লেজিটিমেসি আছে, তার যেই সমর্থন আছে, তার যেই জনপ্রিয়তা আছে বিশ্বব্যাপী, সেটা একটি প্রশ্ন। না, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা, সেটি তো রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু কার্যত কি হচ্ছে সহযোগিতার প্রশ্নে সরকারের প্রতি? আমি তো মনে করি একটা অভূতপূর্ব ঐক্য আমরা লক্ষ্য করেছি। প্রতিটি দল তাদের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব বক্তব্য আছে, নিজস্ব মতামত আছে। তারা কেউ মনে করে সংবিধান নতুন করে লিখতে হবে, কেউ মনে করে সংবিধান সংশোধন করলেই হবে, কেউ মনে করে এখনই নির্বাচন দরকার, কেউ মনে করে সংশোধনের পরে নির্বাচন দরকার। তারপরেও তো তারা একই প্ল্যাটফর্মে এসছে, এবং তারা সকলেই একতাবদ্ধ হয়েছে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সম্মান এবং মর্যাদার প্রশ্নে, এবং তারা একতাবদ্ধ হয়েছে মিথ্যার বিরুদ্ধে। দেখুন, মিস ইনফরমেশন না, ভারতের মিডিয়া আমি খুব মাইনিউটলি ফলো করছি, তারা ডিসইনফরমেশন দিচ্ছে, একটার পর একটা ডিসইনফরমেশন। তারা যেই গল্প বলছে সেই সঙ্গে যে ভিডিও চিত্র দেখাচ্ছে, সেই ভিডিও চিত্রটি 5ই অগস্টের আগে, অর্থাৎ তাদের পেয়ারের নেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থেকে নিজের দেশের মানুষকে স্নাইপার গান দিয়ে মানে পাখির মতো হত্যা করেছে, সেই সময়কার ভিডিও তারা পাশে দেখাচ্ছে, আর ওইদিকে তারা বয়ান দিচ্ছে একটার পর একটা মিথ্যা। আপনি কি দেখেছেন এই যে একটা মুসলমান আইনজীবী নৃশংসভাবে স্লটার্ড হলো, মানে তাকে ভয়াবহ কায়দায় হত্যা করা হলো? আপনারা কি কোথাও, বাংলাদেশ তো ভাই 90% মুসলিম মানুষের দেশ, কোথাও কোনো উত্তেজনা, সংখ্যালঘুদের ব্যাপারে বিরূপ মন্তব্য, তাদের ছোট করে কথা, তাদের উপর আক্রমণ কোথাও হয়েছে? হয় নাই। দ্বিতীয়, আপনারা কি ভারতীয় মিডিয়াকে এই আইনজীবী হত্যার বিষয়টিকে বড় করে তুলে আনতে দেখেছেন? দেখেন নাই। কেন দেখছেন না সেই প্রশ্নগুলো আরো শুনবো। আপনারা চিন্ময়ের গ্রেফতারকে যেভাবে ভারত দেখিয়েছে, আমাদের মুসলিম আইনজীবী হত্যাকে তারা সেভাবে দেখায়নি। আমি একটা লাইন দিয়ে শেষ করি। আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে চিন্ময় কিংবা যে মুসলিম ভাইটি আমার
হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা দুজনেই বাংলাদেশের নাগরিক। আমরা ধর্ম দিয়ে তাদের কাউকেই বিচার করছি না। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গটি এইভাবে নানাভাবেই আমরা আজকের আলোচনাটিকে দেখতে চাই, নানা লেজ থেকে, যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো যদি ভারত ছাড়া চলতে পারে, কার্যত দাদাগিরির প্রশ্নকে সামনে রেখে তারা যদি চলতে পারে, বাংলাদেশ কেন পারবে না? এবং এই প্রশ্নের সাথে এটিও যে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কের জায়গাটি একেবারে তিক্ত অবস্থায় না নিয়ে কৌশল দিয়ে, কূটনৈতিক প্রচেষ্টা দিয়ে মোকাবেলা করতে হবে। এই অবস্থানে বা এই প্রসঙ্গে আমরা এখন কোন অবস্থানে আছি? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আজকে যারা সহ আলোচক আছেন এবং যারা দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। ইতিমধ্যেই আমাদের চারজন বিজ্ঞ আলোচক তাদের বক্তব্য তুলে ধরেছেন। তাদের বক্তব্যের সাথে আমি কম বেশি একমত। যে কথাটি আমাদের কাছে মুখ্য বিবেচনার এখন বিষয়, সেটি হচ্ছে যে ভারতের যে সাম্প্রতিক আচরণ, এটি তো আমরা তাদের যে সমর্থিত সরকারের পতনের পর নানা প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর সর্বশেষ তাদের একটি কৌশলী অবস্থান হিসাবে সেটি তারা গ্রহণ করেছে। এবং যেটি স্পষ্ট করে বলা হয়েছে সেটি হচ্ছে যে ভারত এবং তাদের মিত্র পতিত আওয়ামী লীগ সরকার, যারা বাংলাদেশে মানুষের কাছে এবং বিশ্বের কাছে তারা একটি স্পষ্ট বাণী দেওয়ার চেষ্টা করছে যে আজকের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই সরকার রাষ্ট্র পরিচালনায় ইতিমধ্যে তাদের যে অর্জন, তাদের চেয়ে ইতিপূর্বে যে সরকার ছিল সেই সরকার অনেক ক্ষেত্রেই ভালো ছিল। এবং সেই বিষয়টির মধ্যে একটা হচ্ছে দেশের সাম্প্রদায়িক স্থিতিশীলতা, অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য ইত্যাদি ইত্যাদি, এগুলো বলার চেষ্টা করেছে। এবং আপনি দেখেছেন যে প্রথমবারের প্রচেষ্টায় সাম্প্রদায়িক, এটা ভারতের দীর্ঘদিনের একটা ইস্যু। ভারত নিজেদেরকে সাংবিধানিকভাবে দাবি করে যে তারা একটা অসাম্প্রদায়িক দেশ, কিন্তু আপনি ভারতের দীর্ঘ ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন, আপনি কংগ্রেস একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসাবে 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে আপনি ইতিহাসের এই দীর্ঘ পরিক্রমায় যদি দেখেন, কংগ্রেস একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের স্বার্থের প্রতিনিধিত্ব করেছে সব সময়। এবং কখনো তারা ভারতের আঞ্চলিক ঐক্যের কথা বলে, কখনো অন্য কোনো স্বার্থের কথা বলে সবসময় একটা বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে। সেই ভারত সাংবিধানিকভাবে যারা স্বাধীন হওয়ার পর তারা যে কি বলবো, যে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে, সেকুলার স্টেট হিসাবে তারা নিজেদের দাবি করলেও তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কখনো কিন্তু একটি বিশেষ ধর্মীয় স্বার্থগোষ্ঠীর বাইরে তারা রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে, জাতিগতভাবে কখনো চিন্তা করে না। এবং সেই ঘটনার সেই স্বার্থগোষ্ঠী যেখানে আছে তাদের সেটির স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্য ভারত কাজ করে। এবং বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট রেজিমের পতনের পর প্রথম বাংলাদেশের বিরুদ্ধে তারা যে অস্ত্রটি ব্যবহার করার চেষ্টা করেছে সেটি হচ্ছে সাম্প্রদায়িক অস্ত্র। এই জায়গাতে সিদ্দিকুর রহমান খান স্যার, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনার আলোচনার সূত্র ধরেই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে আমরা যে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সরকার যে ঐক্যের যে ডাক এবং যে চেষ্টাটি বা প্রচেষ্টাটি শুরু হচ্ছে, সেটি আবার ক্ষমতাকে কেন্দ্র করে এই ঐক্য বিভাজিত হয়ে যাবে কিনা সেই আলোচনাও কিন্তু আছে। আপনি দেখেন, একটু আগে রাশেদ খান বলেছিলেন যে বাংলাদেশে আমরা জাতীয় ঐক্য যেগুলো যে সমস্ত ভিত্তিতে চাই, এটা একটা হচ্ছে, এটার একটা গুরুত্বপূর্ণ এখন আমাদের দেশে উদ্ভূত পরিস্থিতির আলোকে যে ভারতের যে আগ্রাসী তৎপরতা এবং তাদের যে দাদাগিরি, সেই দাদাগিরির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তারা ভিয়েনা কনভেনশনের চার্টার লঙ্ঘন করে আমাদের আগরতলাতে যে ঘটনাটি ঘটিয়েছে, কলকাতায় ডেপুটি হাই কমিশনার আর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কানে, সেইটি নিয়ে আমরা এখন জাতি ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে একটু আগে জুনায়েদ সাকি ভাই যে বক্তব্যটি রেখেছেন যে এই সরকারের তো নিজস্ব কোনো রাজনৈতিক স্টেক হোল্ডার হিসাবে তারা আমাদের কাছে নেই, ফলে বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সরকারকে যদি তার এজেন্ডা বাস্তবায়ন করতে হয় তাহলে দীর্ঘমেয়াদী একটা জাতীয় ঐক্যের ব্যাপারে তাদেরকে অবশ্যই আসতে হয়। আপনি শেষ কথা বলছি, এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য অনেক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, সেই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য অবশ্যই একটা জাতীয় ঐক্য তাদের দরকার হবে এবং সেটা কোনো ইস্যু ভিত্তিক না, সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশ গঠনের জন্যই আমাদের একটা জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার। আমি আসতে চাই কাজী শরীফুদ্দিন ভাই আপনার কাছে, যে ভূ রাজনীতির যে প্রেক্ষাপট, নানা আঙ্গিক থেকে যদি আমরা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি, আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করি এবং তার প্রেক্ষাপটে উপলব্ধি করা, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক, আমাদের যে নির্ভরতা, সেই সূত্র ধরে একটা ন্যায্যতার সম্পর্ক আমরা
প্রত্যাশা করছি, সকলের সেই প্রত্যাশা। কিন্তু আবার এটাও বলছেন যে অনেকেই বলছেন যে এটা পাল্লা দিয়ে আমরা সেটি চলবো কিনা, এই আলোচনাটি যখন আসে তখন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কাছে কি বিশ্লেষণ আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচকবৃন্দ। আজকে ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি এবং দেশের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কৌশল ও কূটনীতির মাধ্যমেই আমাদের সব কিছু মোকাবেলা করতে হবে। অ্যাকর্ডিং টু জিওপলিটিক্স, আমাদের ভারত প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে অ্যাকর্ডিং টু রুলস রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সম্পর্ক তাদের সাথে আমাদের রয়েছে দীর্ঘদিনের। বিশেষ করে সাংস্কৃতির জন্য কি জন্য, আমাদের এটা বাঙালি এবং কলকাতা আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের একটু সাংস্কৃতিক বেশি। এগেইন তাদের সঙ্গে আমাদের আর একটা দরকার যে ফরেন ভিসার জন্য সাধারণত যারা ফরেন সার্ভিসে চাকরি করেন বা আমাদের স্টুডেন্টরা যখন ফরেন যায়, অনেক এম্বাসি ভারতে আসে, এখান থেকে ভারতে গিয়ে সেটা করতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ডক্টর সিদ্দিকুর রহমান স্যারের কথা শুনে আমি বলছি যে ভিয়েনা কনভেনশন ডিপ্লোম্যাট রিলেশন অ্যাক্ট 1961 আর্টিকেল 41-এর পূর্ণ ব্যত্যয় তারা করেছে। কেন করেছে? অ্যাকর্ডিং টু ভিয়েনা। জি, আমরা এই জায়গাতে কাজী শরীফুদ্দীন ভাই বিরতিতে যেতে হবে, আপনার কাছে এই প্রশ্নটি রেখে যাই, ফিরে এসে আপনার কাছ থেকে আবার এসেই আলোচনা শুনবো। পাশাপাশি যে ভিয়েনা কনভেনশনের কথা বলছেন এবং ভিসার যে প্রসঙ্গ, এই প্রশ্নটি এই কারণে রাখছি, রেগুলার ভিসা তারা বন্ধ রেখেছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, সেক্ষেত্রে তারা বলেছে যে ভারতের বাংলাদেশে নিযুক্ত যে হাই কমিশনার তিনি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেটি চিন্তা করবেন। এই যে বক্তব্যের মধ্যে বিশেষ কোনো ইঙ্গিত আছে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আর কাবেল নিবেদিত গোলটেবিলে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ভারতের দাদাগিরি বনাম নতুন বাংলাদেশ, যে প্রসঙ্গে আমরা আলোচনা শুনছিলাম কাজী শরীফুদ্দীন ভাই আপনার কাছ থেকে, এবং তার প্রেক্ষাপটে যে প্রশ্নটি রাখা, তারা যে রেগুলার ভিসা বন্ধ রেখেছে, তাদের বক্তব্য হলো তারা পর্যবেক্ষণ করছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেটি ওপেন করবে বা নতুন করে আবার চালু করবে। এটি বিশেষ কোনো ইঙ্গিত বহন করে কিনা? ধন্যবাদ। বিরতির পূর্বে আপনি আমাকে দুইটা পয়েন্ট বলেছিলেন, একটা হচ্ছে কনভেনশন আর একটা হচ্ছে ভিসা পদ্ধতি। তো এই দুইটা পদ্ধতির আগেই আমার ব্যারিস্টার রুমিন আপা যেটা বলেছেন, তার সঙ্গে আমি একত্রতা প্রকাশ করে বলছি, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা, মানচিত্র, এটার সাথে কোনো আপোষ নাই। সে ধর্ম, গোত্র, বর্ণ, সমাজ, চাকুরি সবাই। আর এটার সঙ্গে লিঙ্ক হচ্ছে রিসেন্টলি এই দুইটা পয়েন্ট। এক নম্বর হচ্ছে ভিসা পদ্ধতি, দুই নম্বর আপনার যে ভিয়েনা কনভেনশন। According to the Vienna Convention, there are total 53 articles. Out of 53 articles, 41 number article, they are supposed to provide security all over the world, anywhere. যেখানে কোনো কূটনৈতিক সম্পন্ন স্তম্ভনা আছে, they have violated this order. Recently, yesterday, this Tripura, and few days back, Calcutta. So, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে আমরা বসবাস করি। যে কথা আমার সাকিব ভাই বলেছিলেন যে ওরা প্রোপাগান্ডা দিয়ে সমগ্র বিশ্বকে জয় করতে চাচ্ছে, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সব কিছু স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে বিশ্বের সামনে উপস্থাপন করছি, তারা আমাদের এই প্রোপাগান্ডা দিয়ে কাবু করার বা আমাদেরকে বিভ্রান্ত করার কোনো স্কোপ নাই। আমাদের উচিত আমাদের মিডিয়ার মাধ্যমে এই যে আমাদের যে তারা আর্টিকেল 41 ভায়োলেট করে যে দাদাগিরি, আপনার আজকে যে আইটেম দাদাগিরি ফলাচ্ছে, এইটা বিশ্বের সামনে উন্মুক্ত করা, তাহলে বিশ্ববাসী তাদেরকে বুঝে এবং ধরে নেবে যে দে আর টোটালি ফ্রড। নাম্বার 2, ভিসা পদ্ধতি। ভিসা পদ্ধতি যদি বলতে হয় একটু পিছনে যেতে হয়, 1981 সালে এই ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম যে আমাদের আদমশুমারি সিস্টেমটা করে, কারা করেছিল? ইংরেজ করেছিল। ইংরেজ করার পরে তারা ভেবেছিল এই দিস সাবকন্টিনেন্টে হয়তো হিন্দুরা একটু বেশি হবে সংখ্যাগরিষ্ঠিত, বাট আদমশুমারিতে দেখা গেল কি যে এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা। তো মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পর এই মুসলিমরা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন ইউনাইটেড বেঙ্গল এস্টাবলিশ করতে।
ইউনাইটেড বেঙ্গল এস্টাবলিশ করতে করতে তারপর আস্তে আস্তে আমরা আসি, অনেক ইতিহাস জানি, সে 1905, 1911, 1937 সালে ইন্ডিয়ান অ্যাক্ট, 1947 সালে পার্টিশন, ইভেন 65-এ এসে তারা ওয়ারের পরে। না, কিন্তু এই আলোচনাটি আছে এবং সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে যে ভারত তার নিজের প্রয়োজনে কোনো আইন এবং কনভেনশন বা ভিয়েনা কনভেনশন থেকে শুরু করে কোনো কিছু সে মানতে চায় না। এই আমরা তখন কি করব? মানতে চায় না বলে তো তারা দাদাগিরি ফলাচ্ছে, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে এখন এখানে প্রশ্ন হলো দাদাগিরির স্বাদ তো সে 15 বছর ধরে ভোগ করেছে। এখন আমাদের ডান সাইডে 7টা যে 7 সিস্টার আছে, ঠিক এমনি করে তাদের বন্ধু থাকার না থাক, আমাদের কিন্তু অনেক বন্ধু আছে। জি, তারা কিন্তু বন্ধু, কারা আমাদের বন্ধু, কারা একটু বলবেন? আমাদের বন্ধু বিশ্বের স্বাধীন 193টা দেশ যারা জাতিসংঘের সদস্য, তারা প্রত্যেকেই আমাদের বন্ধু। এখন আমাদের সত্যি কি তাই? কূটনীতিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রথমে বলতে হবে ডিপ্লোম্যাট ইন ওয়ার। ডিপ্লোম্যাট ইন ওয়ার মানে প্রত্যেকের সাথে সুসম্পর্ক। তা আমরা যেহেতু সব সম্পর্ক চাই, কিন্তু এদের ভিতরে রিসেন্টলি দেখেন কয়েকদিন আগে যে ধর্মগতভাবে তারা একটা বিব্রত করার চেষ্টা করছে, জাতিসংঘে এই ধর্ম নিয়ে যখন পয়েন্ট উত্থাপন করা হয় রিসেন্ট পাস্ট, তখন 193টা দেশের ভিতরে 115টা দেশ সাপোর্ট দিয়েছে, ইনক্লুডিং দ্যাট 5 শক্তিধর দেশ, কিন্তু 2টা দেশ সাপোর্ট দেয় নাই। 5টা দেশ হচ্ছে অপোজ করছে। 1 নম্বর হচ্ছে ইন্ডিয়া, আর নাম্বার 2 হচ্ছে জেরুজালেম। জি, কাজী শরীফুদ্দীন, এই প্রসঙ্গগুলো নিয়ে আরো বিস্তারিত আপনার কাছে শুনবো। আরো কিছু প্রশ্ন আছে লিখে রাখলাম, পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনবো। আসতে চাই রাশেদ খান আপনার কাছে, যে আপনি প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক অংশীদারিত্বের একটি প্রসঙ্গ বলছিলেন এবং সেই বিষয়টি দর্শক যারা দেখছেন এবং যারা সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে যারা দেখছেন তারা আরো বেশি স্পষ্ট করে শুনতে চাচ্ছেন যে আসলে এটি বলতে আপনি কি বোঝাতে চান। আচ্ছা, ধন্যবাদ। দর্শকের এই কিউরিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, একটি সরকার গঠন করা হয়েছে, এই সরকারে কারা আছে সেটি আপনাকে দেখতে হবে। যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, শুধুমাত্র তো ছাত্র না বা শুধুমাত্র জনতা না। আচ্ছা, জনতা থাকলেও তো জনগণের একটা প্রতিনিধি দরকার ছিল, সেই প্রতিনিধি তারা কারা? এই উপদেষ্টা পরিষদে যারা আছেন মিনিমাম 10 জনকে আমরা ওইভাবে কেউ চিনতাম না, তাদের কর্মযোগ্য সম্পর্কে ওইভাবে জানতাম না। এবং এই যে গত 15 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ে তাদের ভূমিকাও ছিল না। তাহলে এই মানুষগুলো কিভাবে বিপ্লবের পরে একটি সরকারে আসে, সেই প্রশ্ন তো অবশ্যই করা যায়। এখন দেখেন, এই সরকার পদে পদে তো বিভিন্ন জায়গায় সমস্যা করতে করতে তো প্রায় 4 মাস কেটে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে এই সরকার এই 4 মাসের সফলতা কি? রাজনৈতিক দলগুলো সরকারকে প্রত্যেকটা জায়গায় সহযোগিতা করেছে, অন্যথায় প্রত্যেকটা জায়গায় সরকারের ব্যর্থতা এবং সরকার সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। যেটি জোনায়েদ সাকিব ভাই বললেন যে এই সরকারের তো এইভাবে কোনো রাজনৈতিক দল নাই, এটি তো ট্রু। যদিও এখন আমরা দেখছি যে সরকারকে সহযোগিতা করার জন্য কেউ কেউ কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে এস্টাবলিশড পার্টিগুলোই সরকারের ভরসা না। এখানে আমি একটু জানার জায়গা থেকে প্রশ্নটি করি যে এই সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নাই, সেটা খুব স্পষ্ট, তারাও বলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সম্পর্কের প্রশ্নে কোনো দল একটু এগিয়ে আছে, কেউ একটু পিছিয়ে আছে, এরকম অবস্থা আছে কি? না, আমি এটাই বলি যে এই যে সরকার গঠিত হলো, আপনি যেটি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সম্পর্ক নাই, জি, কিন্তু সরকার এই কথা কেন বলবে বা এই আচরণ কেন করবে? কারণ এই যে আন্দোলন 5 আগস্ট পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন যে সব থেকে ভূমিকা কাদের, তাহলে 1 নম্বরে তো অবশ্যই রাজনৈতিক দলগুলোর, কারণ এই দলগুলো ধারাবাহিকভাবে সংগ্রাম করেছে। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, এটি তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি এই কারণেই বলছি, যেহেতু বিপ্লবের পরে একটি বিপ্লবী সরকার গঠন করতে হয়, পৃথিবীর ইতিহাসে এটি হয়ে আসে, কিন্তু বাংলাদেশে আমরা দেখছি যে একটি বিপ্লবী সরকার গঠন করা হয়নি, বা যারা বিপ্লবে অংশ নিয়েছে তাদের সকলের অংশীদারিত্বে সরকার গঠন করা সম্ভবপর হয়নি। যে কারণে দেখবেন এই যে অনৈক্য সৃষ্টি হয়েছে। কেন? কারণ যখন সবার অংশীদারিত্ব থাকে না, তখন ধীরে ধীরে সরকারকে অন করার মানুষের সংখ্যাটা কিন্তু কমে, গোষ্ঠীর সংখ্যা কমে। এখন হয়তো আমরা জাতীয় সংলাপে যাচ্ছি কেন? কারণ আমাদের প্রত্যেকের প্রয়োজন হাসিনা যাতে ফিরে না আসতে পারে, যাতে ভারত যাতে আধিপত্য বিস্তার না করতে পারে, এটি কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যাশা। এই কারণেই কিন্তু আমরা বারবার এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা অগ্রসর হচ্ছি। আমাকে আরেকটু সময় দিবেন। দেখেন, বাংলাদেশের জনগণ তারা ভারত নির্ভরতা কমাতে পারছে না কেন? কারণ বাংলাদেশে যে হাসপাতালগুলো রয়েছে এখানে কিন্তু খুব ভালো মানের চিকিৎসা হয় না, যে কারণে স্বল্প খরচে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু ভারতে যেতে বাধ্য হচ্ছে। তাহলে বাংলাদেশকে আপনি যদি পরিবর্তন করতে চান, ভারত
নির্ভরতা কমাতে চান, তাহলে বিশেষ করে আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে, চিকিৎসাটা উন্নত করতে হবে, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। ভারত থেকে বিভিন্ন পণ্য আমরা কেন কিনে আনবো? আমরা তো বাংলাদেশে উৎপাদন করতে পারি, কিন্তু সেই দিকে আমরা লক্ষ্য কেন নিচ্ছি না? আমি আরেকটি বিষয় জাস্ট পয়েন্ট আকারে শেষ করবো। দেখেন, সরকারের কাছে আমাদের অনেকগুলো দাবি আছে, সেটি হলো রোড ম্যাপ প্রকাশ করা। আজকে জাতীয় সংলাপ হলো, রোড ম্যাপের ব্যাপারে ন্যূনতম আলোচনা হয়নি। কেউ কি তুলেছিলেন? হ্যাঁ, তুলেছিলেন, বিএনপির পক্ষ থেকে বিষয়টা বলা হয়েছিল। খন্দকার মোশাররফ হোসেন স্যার তিনি রোডম্যাপের কথা বলেছিলেন। এবং দেখেন যে গণহত্যার বিচার নিয়ে কি ধরনের আচরণ হচ্ছে, এই সরকারের আমলেই বিচার হবে নাকি পরবর্তী গভর্নমেন্ট বিচার করবে, সেটি নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট কোনো বক্তব্য নাই। আওয়ামী লীগের যারা হাইকমান্ডে ছিলেন, ওবায়দুল কাদের বা অন্যান্য বা সেনা হেফাজতে 626 জন, তারা এখন কোথায় আমরা কেউ জানি না। একই সাথে আওয়ামী লীগের যারা লুটেরা মাফিয়া, সেই দুর্নীতিবাজদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে না, এবং গণহত্যার সাথে সরাসরি যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। সরকারের এই দুর্বলতাগুলো আমরা দেখেছি। একই সাথে আপনি দেখেন যে সরকারের 4 জন এমপি কিন্তু জামিন পেয়েছে। কাদের সহযোগিতায়? আমি যতদূর শুনেছি যে কোনো উপদেষ্টার সহযোগিতায় তারা জামিন পেয়েছে। এছাড়া দেখেন যে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো বিএনপির মহাসচিবের বক্তব্যকে কেন্দ্র করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে আমরা বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিব, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সংলাপ, সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, বাংলাদেশের সেন্টিমেন্টটা কি? বাংলাদেশের আপনি দেখেন, জরিপ করেন, বাংলাদেশের 95% মানুষ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে জাতীয় সংলাপ শুধুমাত্র আপনি যখন সংকটে পড়বেন তখন দলগুলোকে ডাকবেন। আমরা 3টা দেখলাম, এর ভিতর 3টাই সরকার যখন সংকটে পড়েছে তখন আমাদের সহযোগিতার জন্য দেখেছি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটি নিয়ে আমি সাকিবের আলোচনা শুনবো। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও। আমি চট্টগ্রাম থেকে মাহিউদ্দিন বলছিলাম। বলুন। আমি আজকের এই যে গোল টেবিল আলোচনায় যারা আসছেন অতিথি সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন, আজকের যদি বিশ্ব পরিস্থিতির দিকে আমরা একটু তাকাই, দেখা গেল যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পেছনে কিন্তু বিশ্বমূল আমেরিকা দায়ী, কারণ পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে আমেরিকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভারতের দাদাগিরিটাকে আমরা কিভাবে বন্ধ করব? আমরা আজকে দেখলাম সবাই যে সমস্ত পলিটিক্যাল নেতারা আছেন সবাই আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠক বসেছেন এবং সংলাপে অ্যাটেন্ড করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোন স্টেপগুলি নিলে বলে আমরা ধরেন আজকে মিছিল হচ্ছে সমস্ত জায়গায়, এই মিটিং করে এবং আমরা যে সংলাপ বসে ভারতের দাদাগিরি বন্ধ করতে পারবো কিনা? কারণ আপনার নামটি জানা হলো না, নামটি বলবেন? হ্যালো। জি, মাহিউদ্দিন, আমার নাম মাহিউদ্দিন। জি মাহি ভাই, এটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি একটু বলেন যে কোন পদক্ষেপ নিলে মৌলিকভাবে বা প্রাথমিকভাবে কোন পদক্ষেপ গুলো নিলে আসলে ভারতের বিরুদ্ধে এই যে এই প্রশ্নে আমরা লড়াইটা করতে পারবো? আমরা এই প্রশ্নগুলি কিন্তু এখানে অনেকে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আমি এসে এজ এ সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নগুলি করতে চাচ্ছি যে যেহেতু সামরিক দিক দিয়েও ভারত আমাদের দিকে আগায়া, ইকোনমিক্যালি আগায়া, জনসংখ্যার দিক দিয়ে আগায়া, তো আমরা এখন কোন স্টেপগুলি নিলে পরে ভারতের দাদাগিরিটা বন্ধ করা যাবে? আর একটা বিশেষ করে আমি এখানে ব্যারিস্টার রুমিন পারহানা আছেন, ওনাকে একটা প্রশ্ন করতে চাই। তিনি শুনছেন, আপনি বলুন। জি জি জি, আপনি বলুন মাহি ভাই, বলুন। জি, আমি আরেকটা বিষয়ে প্রশ্ন করতে চাই। যেমন আজকে জামাতের আমির মহোদয় একটা কথা বলেছেন যে একটা দেখলাম যে আজকে আমরা 1 ইঞ্চি জায়গাও কিন্তু ভারতকে দিব না। আমার প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা 53 বছর পরে এখানে অনেকেই ক্ষমতা ছিলেন, বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, তার আগে বিএনপি ছিলেন, এর আগে আবার আওয়ামী লীগ ছিলেন, এর আগে জাতীয় পার্টি ছিলেন, জিয়া রহমান সাহেব ছিলেন। আমরা কোনো 1 ইঞ্চি জায়গাও কি আমাদের থেকে নিয়েছে কিনা? যেমন আমরা অনেকে মনে করি ভারত আমাদের অনেক কিছু দখল করেছে। আসলে আমি সাধারণ নাগরিক হিসেবে জানতে চাচ্ছি, যেহেতু এজ এ সাধারণ নাগরিক হিসেবে কোন জায়গা এখনো পর্যন্ত আমরা ভারত। জি, অসংখ্য ধন্যবাদ মাহি ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন এবং এই আলোচনার মধ্যে দিয়ে যে প্রশ্নগুলো রাখলেন সবকিছু নিয়ে আমাদের সম্মানিত আলোচকরা আলোচনা করবেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। জুনায়েদ সাকিবে আসতে চাই, দর্শকের প্রশ্নের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। দেখুন, আমরা একটা রাজনৈতিক উত্তরণ পর্বে আছি। যদি আমাদের অভ্যন্তরীণ চাহিদার দিক থেকে দেখি, আমরা একটা রাজনৈতিক বড় অভ্যুত্থানের মধ্যে গেছি,
নতুন অনেক সম্ভাবনা, বলতে পারেন অনেক ক্ষেত্রে বিপ্লবী সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এবং 53 বছরে আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা একটা ফ্যাসিস্ট শাসনকেই নানাভাবে এনেবল করেছে, মানে সক্ষম করে তুলেছে। কেউ আধা ফ্যাসিস্ট, কেউ পূর্ণ ফ্যাসিস্টের রূপ নিয়েছে। এটা ধারাবাহিক অগ্রগতি হিসেবে আমরা দেখেছি যে কীভাবে ফ্যাসিস্ট শাসনে পৌঁছেছে। তাহলে আমাদের রাজনৈতিক উত্তরণটা হচ্ছে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যাওয়ার। এইটা এখন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসেবে এসছে, আমাদের তরুণরা সেটা প্রকাশ করেছে, আমাদের অন্তর্বর্তী সরকার সেটাকে লক্ষ্য হিসেবে নিয়েছেন যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। এখন এই কাজ যখন চলছে তখন এটাকে ডিস্টার্ব করার জন্য কিংবা নানাভাবে নস্যাৎ করে দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে পতিত ফ্যাসিস্টদের পক্ষ থেকে, এবং তাদেরকে আমরা দেখছি যে ভারতের মিডিয়া কিংবা শাসকদের একাংশ সেটা তারা এটাকে নানাভাবে ওইটাকে সহায়তা করছে। এখন এর মধ্যে অনেকগুলো কাজ আছে আমরা মনে করি। একটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল ইউনিটিটা নিজেদের দেশের মধ্যে এবং সারা দুনিয়ার কাছে সামনে প্রকাশ করা, যে কথাটা আমি আগে বলেছি। এবং এটার জন্য অনেকগুলো, যেমন আজকে একটা প্রস্তাব করা হয়েছে যে আমরা একটা ন্যাশনাল ডে ঘোষণা করতে পারি, সেখানে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমরা সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসবো জাতীয় পতাকা নিয়ে, যে যেখানে আছেন, বাড়ির সামনে, মসজিদ, মন্দির, সমস্ত কিছুর সামনে আমরা যার যার অবস্থান থেকে। এইটা একটা ন্যাশনাল ইউনিটির জায়গা। ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিলের কথা বললাম, যেটা আমাদের রাজনৈতিক দলের সাথে সরকারের যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ দরকার। রাজনৈতিক দল কেবল না, অল স্টেক হোল্ডার, আমি শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সিভিল সোসাইটি এবং এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে যে একটা ঐক্যের জায়গা আছে সেটার জন্য। তৃতীয় জরুরি কাজটা হচ্ছে যে কথাটা রুমিন ফারহানা খুবই ঠিকমতো বললেন, যে কেবল মিসইনফরমেশন না, ডিসইনফরমেশন, আমি কথাটা একসাথে আমরা বলি, জাস্ট উল্লেখ করা বাকি ছিল যে এইটা তারা করে যাচ্ছেন। এবং ধরেন এক ফ্যাক্ট চেক করে দেখানো হয়েছে যে চট্টগ্রামে যে পতাকা পুরানোর কথা বলা হচ্ছে এটা আসলে এআই দিয়ে করা। কাজে এই যে ধরুন প্রতি মুহূর্তে তারা যে ভারতের একটা ঘটনা সেটাকে বাংলাদেশ বলে চালিয়ে দিচ্ছে, বাংলাদেশের পুরনো ঘটনা চালিয়ে দিচ্ছে, তাহলে প্রতিটি ঘটনার যে এগুলোর যে প্রপার ফ্যাক্ট চেক করা, মানে অসত্যের বিরুদ্ধে সত্যকে সারা দুনিয়ার সামনে তুলে ধরা, এর জন্য সরকার, মানে জনগণ, বিভিন্ন রকম আমাদের প্রবাসীদের যেভাবে তারা আন্দোলনের পক্ষে নেমেছিল, সবাইকে এই জায়গাটাতে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। ফলে এটা একটা, আবারও বলছি যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ওইটা ওই দিক থেকেই লড়াইটা করতে হবে। এবং তারপরে যেটা দরকার, যেটা হচ্ছে যে অসত্যের বিরুদ্ধে যেমন সত্য দিয়ে আমরা লড়াই করবো, তেমনি সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের কিন্তু সম্প্রীতি কিংবা অসাম্প্রদায়িকতা বলেন কিংবা আমাদের মধ্যে যে মৈত্রীর জায়গা, আমরা যে আমাদের দেশের সমস্ত নাগরিকের, সেটা ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, যে কোনো জায়গায়, রাজনৈতিক বিশ্বাস, জীবনচর্চা, এদের প্রত্যেকের নিরাপত্তার প্রশ্নে আমরা যে মানে যেটাকে বলে মানে কোনো রকম ছাড় দিতে না, আমরা আমাদের নীতিগত জায়গাটা এটা, এবং আমরা সেটা কাজের মধ্যে আছি। কিন্তু সাকিব ভাই এখানে একটি প্রশ্ন দাঁড়িয়েছে, দুটো জায়গা আছে, আমি বলি শেষ করুন। সেটা হচ্ছে যে ধরুন কেউ ষড়যন্ত্র করে, আমি পরিষ্কার বলি, যেভাবে আমরা চট্টগ্রামের ঘটনা দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের যে ছাত্রলীগ, যুবলীগ আছে, তাদের লোকেরা ইসকনের ব্যানারে ঢুকে এইটা কাজ করেছে। এখন এইটার ফলে কিন্তু সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন নির্মমভাবে। তার মানে ঘটনাটা কিন্তু ঘটছে, যিনি নিহত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, তিনি কিন্তু আক্রান্ত হচ্ছেন। ফলে সরকারের প্রথম কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য লাইফস, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার প্রশ্নটি হচ্ছে যে এই ঐক্য প্রয়োজন, সরকারের সেই ডাকে রাজনৈতিক দলগুলো বা আপনারা যে একটা প্ল্যাটফর্মে, ঐক্যের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালেন, সেই ঐক্যকে বাস্তবায়নের প্রশ্নে এরকম ঐক্য থাকবে কিনা? আমরা আসছি। আমি বলছি যে প্রথমত মানুষের জীবন এবং নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে সরকারকে, তারপরে সেটা একই সাথে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, তার পেছনের কি, সেটাকেও শনাক্ত করা দরকার। এবং ষড়যন্ত্রের মোকাবেলায় ইতিমধ্যে আমরা যে ঐক্যটা দেখিয়েছি, ধরুন চট্টগ্রামে রুমিন ফারহানা বলল কি ঘটনা ঘটতে পারত, সেটার জায়গায় মানুষ যে প্রতিরোধের জায়গাটা দেখিয়েছে, সংহতির জায়গা থেকে ধৈর্য দেখিয়েছে, সারা দেশে দুর্গাপূজা থেকে তার আগে থেকে এই পর্যন্ত যা হয়েছে, সব কিছু একটা আমাদের শক্তির জায়গা, এটাকে মানে ভরসা করা দরকার। এবং সেই দিক থেকে আমরা বলবো যে আমরা এই সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমরা যে ঐক্যের জায়গায় দাঁড়াচ্ছি, ধৈর্যের জায়গায়, সম্প্রীতির জায়গায়, মানুষের নিরাপত্তার জায়গায়, এইটাও সারা দুনিয়ার সামনে দেখানো দরকার। তৃতীয়ত হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, এইখানে কোনো জঙ্গি রাষ্ট্র হচ্ছে না, এটা একটা অ্যাবসলিউটলি প্রপাগান্ডা। সেই জায়গাটাতে আমাদের অত্যন্ত শক্তভাবে মানুষের সামনে হাজির হওয়া দরকার। এখন আমি এই কথাটা বলছি যে এখানে রাজনৈতিক দলের সাথে কিংবা স্টেক হোল্ডারের সাথে কোনো দূরত্ব যাতে তৈরি না হয়। আমরা ক্রিটিক করছি, এখানে অনেক আমাদের ক্রিটিক আছে। আমি মনে করি যে
এইখানেও আমাদের পার্থক্য হবে। যেমন বাংলাদেশের অনেক মানুষ আন্দোলন করছেন, দাবি দেওয়া নিয়ে আসছেন, সব দাবি ন্যায্য আমি এটা বলবো না, কিন্তু মানুষের দাবি দেওয়া কিন্তু আছে এবং এই দাবি দেওয়াগুলো আগেও তোলা হয়েছে, তোলে নাই তা না। কিন্তু শেখ হাসিনার আমলে প্রেস ক্লাবে ভিক্ষা চাওয়াতে আন্দোলনকে পরিণত করা হয়েছিল। এখন মানুষ মুক্তির সময়ে সে তো তার দাবি নিয়ে আসবেই। সরকারের দেখা উচিত কোন দাবিগুলো ন্যায্য, সেগুলো মেনে নেওয়ার জায়গায় যাওয়া উচিত। কারণ প্রত্যেকটা মানুষই, যিনি ভুক্তভোগী, যার পেটে ভাত নেই, যিনি শিক্ষকরা পর্যন্ত আজকে যে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, তারা ভাববেন এই অভ্যুত্থান তো আমাকে কি দিল। ফলে অভ্যুত্থান যাতে সকলের হয়ে ওঠে, সেই জনগণকে ঐক্যবদ্ধ করার জায়গা কিন্তু জনগণের আসল সমস্যার সমাধান করা। অর্থাৎ পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি হয় কখন? যখন তার জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যে যে দ্বন্দ্ব কিংবা বঞ্চনা কিংবা তার সমস্যা, সেগুলো সমাধানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে। ফলে এই কঠিন কাজটি আমাদের করতে হবে এবং এই কঠিন কাজটি করার জন্যই সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ দরকার। সরাসরি জনগণের সাথে যোগাযোগ, মিডিয়েটর হচ্ছে পলিটিক্যাল পার্টি, শ্রেণী পেশার সংগঠন কিংবা এখন ছাত্র তরুণদের যে অর্গানাইজেশন, সবাই কিন্তু জনগণের সাথে যোগাযোগটা রাখছে। এইটা সরকারের সাথে মেলবন্ধনটা খুব বেশি দরকার। সরকার কিন্তু 26 জন না 24 জন অ্যাডভাইজার, তারা কিন্তু সমস্ত খবর রাখতে পারেন না। তাদের যে ইনস্টিটিউশনাল খবর নেওয়ার জায়গা, তারাও সবসময় সঠিক খবর দিবেন তা না। কারণ পলিটিক্যাল পার্টি কিংবা বিভিন্ন অর্গানাইজেশন যেভাবে জনগণের সাথে আষ্টে পৃষ্ঠে থাকে, তার প্রবলেমটাকে যেভাবে বোঝে, তার জায়গা থেকে বোঝে, সেই বোঝার কি বলে যে নলেজটা, একটা ইন্টারঅ্যাকশনটা। আমার প্রশ্নটি সাকিব ভাই এই জায়গা থেকে, যে আসলে এই জায়গায় রাশেদ খানকে যে প্রশ্নটি ছিল, যে আসলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা, বোঝাপড়া, সেই সূত্র ধরে আমরা এই আলোচনাটাও কিন্তু নানাভাবে শুনছি এবং কখনো কখনো গণমাধ্যমে দেখছি রাজনৈতিক দলগুলোর নেতাদের কারো কারো বক্তব্য সেটা স্পষ্ট যে সরকারের সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক বেশি, কারা এগিয়ে আছেন, কারা পিছিয়ে আছেন, এই আলোচনাটি চলছে। রাশেদ খান তার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন। আপনার কাছে কি মনে হয় কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে? ধরুন, আমি সেই নিক্তি এখন প্রয়োগ করছি না, কিন্তু আমি এটা বলছি যে এগিয়ে থাকা পিছিয়ে থাকা যদি দূরত্ব তৈরি হয়, তাহলে ওটারও সমাধান ওই মানে আমাদের কোনো না কোনো কাঠামো তৈরি হওয়া সরকারের সাথে আলোচনা। এবং এই যে মানে ধরুন রোডম্যাপটা বলছে না যে আগামীকাল নির্বাচন দেন। নির্বাচন আপনি যখনই দেন, নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা, সংস্কারের কি কি কাজ এবং সেটা কতদিন লাগবে সেইটা অ্যাসেস করা এবং রোডম্যাপটা ঘোষণা করা পলিটিক্যাল স্টেবিলিটির জন্য খুব দরকারি, একই সাথে ইকোনমিক স্টেবিলিটির জন্য দরকারি। এবং এইটা সারা দেশের মানুষকে যেভাবে একটা নতুন জায়গায় আনবে, এই ধরনের যে দেশের ভেতরে ফ্যাসিস্টরা এবং তাদের দোসররা যা যা করছে, এগুলো দ্রুতই আমরা মনে করি যে অনেকটাই রিডিউসড হয়ে আসবে যদি আমরা এই ধরনের নিজেরা ঠিক থাকি। জি, জনাব সাকিব, অসংখ্য ধন্যবাদ। আক্তার হোসেন আসতে চাই। দর্শক যে প্রশ্নটি করেছেন এবং তার যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেই জায়গাতে কোন প্রক্রিয়ায় ভারতের এই যে অপপ্রচার এবং গুজব, আমি কি একটা কথা বলতে পারি? জি বলুন। সরি, 30 সেকেন্ড বলুন। সেটা হচ্ছে যে দেখুন, আবারও আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে একটা জিওপলিটিক্স তো আছে। আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না, ওরা আমাদেরকে বদলাতে পারবে না। ফলে একটা ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট কিন্তু সবসময় দরকারি। আপনি অপশনস নেবেন যে আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে এক চুল ছাড় দেওয়ার জন্য, আমরা দেশের 17-18 কোটি মানুষ, আমরা আমাদের প্রোটেক্ট করার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু আমাদেরকে তো এঙ্গেজমেন্টে যেতে হবে। ভারতের দিক থেকে আমাদের জন্য ভারতের মধ্যে লেভারেজ কি কি? আজকে আমি খবর পেলাম যে ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশন 10% 15% ছাড় দিচ্ছে বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু মনে রাখবেন একটা পলিটিক্যাল প্রপাগান্ডা ওয়ার চলছে, কিন্তু ওয়ার তো না, এক ধরনের চাপিয়ে দেওয়া জিনিস চলছে, কিন্তু আমাদের সেটা মোকাবেলা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম লেভারেজ এবং ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট লাগবে। জনাব সাকিব, অসংখ্য ধন্যবাদ। একটা হচ্ছে আমার যে প্রশ্নটি ছিল যে দর্শকদের মধ্যে একজন সচেতন নাগরিক ভাই মাহি ভাই তিনি ফোন করলেন যে এবং কোন প্রক্রিয়ায় এই পরিস্থিতিগুলো মোকাবেলা করা হবে, সেটি আমার একটি প্রশ্ন ছিল যে আসলে তিনি কোন প্রক্রিয়ার কথা বলেন বা তিনি কীভাবে ভাবেন, তিনি সেটি বলতে চাইলেন না। তার মানে নাগরিকদের মধ্যে নানা ধরনের কিন্তু সংশয় আছে। এখন আমার প্রশ্ন হলো যে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা নেতৃত্বে ছিলেন, এখন তো আমরা দুটি প্ল্যাটফর্ম দেখছি, আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন বা কিভাবে প্রস্তুত এই পরিস্থিতিকে মোকাবেলা করা, বিশেষ করে প্রযুক্তিগতভাবে? দেখুন, গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ভারতের স্বার্থের যে সরকার, আওয়ামী লীগের পতন হওয়ার কারণে ভারত রাষ্ট্রযন্ত্রটি এই বিষয়টি কিন্তু মানতে পারছে না। এই মানতে না পারার কারণে সেখানে তারা নানাবিধভাবে তাদের যে মিডিয়া, তাদের সোশ্যাল মিডিয়া, সবগুলো জায়গায় তাদের জনগণকে এক প্রকার উস্কে দেওয়া হয়েছে। সাধারণ মানুষেরা সেখানে এসে ওই উস্কে দেওয়ার ভিতর থেকে এসে মানুষের কমেন্ট করছে, সেখানে পোস্ট করছে, বাংলাদেশ বিদ্বেষী নানা ধরনের কথাবার্তাগুলো কিন্তু সেখানে ছড়িয়ে পড়ছে।
কিন্তু এর বাইরে গিয়েও আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হলো বাংলাদেশ এবং ভারত তারা প্রতিবেশী কান্ট্রি, এবং বাংলাদেশ এবং ভারতকে একজনকে আরেকজনকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় বসানো সম্ভব না, প্রতিস্থাপন করা সম্ভব নয়। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ভারত এবং বাংলাদেশ, প্রত্যেকটা দেশ যদি নিজেদের সার্বভৌমত্ব ঠিক রাখতে চায়, প্রত্যেকটা দেশের সহযোগিতা প্রয়োজন আছে। কেউ যদি কারো উপরে আগ্রাসী হয়ে ওঠে তাহলে প্রত্যেকটা দেশ নিজেদের যে সার্বভৌমত্বের জায়গাটি আছে সেই জায়গায় সংকটে পড়তে বাধ্য। এটা এখানকার যে ভূপ্রকৃতি বলেন, এখানকার যে ভৌগোলিক অবস্থান বলেন, তার কারণেই এটা বাধ্য। না, ভারত যে আমাদের অতীত রাজনৈতিক প্রেক্ষাপটগুলোকে বারবার সামনে এনে তারা যে 7 বোন নিয়ে এত বেশি চিন্তিত, 7 সিস্টার্সের কথা বলছি, সেই 7 বোন নিয়ে আসলে তাদের কি যদি যৌক্তিকভাবে তারা দেখে, আমরা যদি সেই অনুরোধটা রাষ্ট্রীয় পর্যায় থেকে করি বা আপনারা করেন, যে তাদের এত চিন্তিত হওয়ার কিছু আছে? সত্যি বলতে কি যে 7 সিস্টার নিয়ে তাদের চিন্তিত হওয়ার অনেক কিছুই আছে। কারণ 7 সিস্টার নিয়ে তাদের যে গোয়েন্দা সংস্থা আছে, তাদের যে ধরেন বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের যে তৎপরতাগুলো আমরা বিভিন্ন সময়ে দেখি, এবং বাংলাদেশকে ব্যবহার করে 7 সিস্টারের সাথে ভারতের মূল যে ভূখণ্ড তাকে ইন্টারকানেক্টেড করার যে চেষ্টাগুলো আমরা দেখি, যে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন যাবে, সেখানে ত্রিপুরায় গিয়ে উঠবে, কলকাতার থেকে রেল লাইন যাবে, এই যে সংযোগগুলো করার তারা কথাগুলো বলেন, এটা কিন্তু আসলে 7 সিস্টার যেটা তাদের আছে এবং সেখানে যে একটা সংকট আছে, সেই সংকটটাকে মাথায় নিয়েই কিন্তু তারা এই কথাগুলো বলেন। এবং এই জিনিসগুলো কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ একটা দায়ের মধ্যে আছে বিষয়টা এরকম নয়, এবং বাংলাদেশ একটা দায়ের মধ্যে আছে এই ভাবনাটা খুব সম্ভবত ওই 71 সালে মুক্তিযুদ্ধে ভারতের যে সহযোগিতার জায়গাটি আছে সেখান থেকে তারা মনে করে থাকতে পারেন। এবং আরও একটা বিষয় হলো, গত 15টা বছর ধরে এখানে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো আওয়ামী লীগ সবসময় ভারতের তাবেদারি করে গেছে, ভারতের আনুকূল্যে থেকে ডিসিশনগুলো নিয়েছে। ইভেন আমরা জানি না গত 15টা বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের কোন কোন চুক্তিগুলো হয়েছে। শেখ হাসিনা তো বলেই দিয়েছে যে ভারতকে যা দিয়েছে সেটা ভারত আজীবন মনে রাখবে, এবং সেটা ভারত অবশ্য মনেও রেখেছে। তাকে তারা এখান থেকে 2000 মানুষ শুরু করে যাওয়ার পরেও সেখানে তারা তাকে আশ্রয় দিয়ে পেলে পুষে রাখতেছে। এখন এরকম একটা পরিস্থিতিতে আপনি বলেছেন আমরা যারা তরুণরা আছি আমরা কি ধরনের ভূমিকাগুলো নিতে পারি। আমরা তরুণরা আমরা মনে করি, আমি তরুণদের কাছে যেটা সাজেস্ট করবো আর কি, বাংলাদেশের তরুণদের, আমরা জানি যে তারা কিন্তু এখন ইন্টারনেট বলেন, ফেসবুক, তারপরে টিকটক, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, সেখানে কিন্তু তাদের অ্যাক্টিভিটি আছে। আমি চাইবো যে বাংলাদেশের প্রত্যেকটা তরুণ তারা যেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে সেখানে যেন বাংলাদেশ সম্পর্কে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যেন তারা সঠিকভাবে তারা যেন উপস্থাপন করে। আমরা সেই চেষ্টাগুলো করছি আমাদের জায়গা থেকে, কিন্তু এটা আরো বড় পরিসরে হওয়া দরকার। এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটির কোনো সিদ্ধান্ত আছে কিনা, আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আমাদের সিদ্ধান্তের জায়গাটা হলো যে বাংলাদেশে রাজনৈতিকভাবে আমরা বাংলাদেশের পন্থী, এই জায়গাটাতে আমাদেরকে একখানে হতে হবে। এই জায়গায় বাংলাদেশের বাস্তবতা আপনার সামনে কি চিত্র উপস্থাপন করে সেটা আমরা কতটুকু পারবো? আমরা নিশ্চয়ই পারবো, সেই ধারণাকে মেনে নিয়েই কিন্তু আমরা একত্রিত হয়েছি। না, আমরা যে পারবো সেটা কিন্তু আমরা 5ই আগস্টে দেখেছি যে বাংলাদেশের সব মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং তারপরে যখন বিভিন্ন সময় সংকটগুলো যখন এখানে উত্থাপিত হচ্ছে তখন আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে না, বাংলাদেশের মানুষ এটাকে খুব শান্তভাবে এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করছে। অ্যাডভোকেট সাইফুল হত্যাকাণ্ডের ভিতর দিয়ে বাংলাদেশে একেবারে সাম্প্রতিক দাঙ্গার একেবারে সম্মুখ সারিতে ছিল। দুর্গাপূজার সময়টাতে যে ধরনের কনফ্লিক্টগুলো অ্যারাইজ করার চেষ্টা করা হচ্ছিল সে সময়টাতেও কিন্তু বাংলাদেশের মানুষ শান্ত একটা ভূমিকা পালন করেছে। এই জায়গায় বাংলাদেশের মানুষ মানে সাধুবাদ। কিন্তু সেই প্রসঙ্গ, দুর্গাপূজার সময় মন্দির পাড়া দেওয়ার প্রসঙ্গগুলো, সেটি তো আমরা সম্প্রীতি বোধের জায়গা থেকেই তো আসলে আমাদের দেশের জনগণ বা শিক্ষার্থী সমাজ করেছে, সেটাও কিন্তু ভারতের কোনো কোনো গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করছে। তাদের বক্তব্য ছিল যদি নিরাপত্তার শঙ্কা না থাকে তাহলে মন্দির পাহারা দিচ্ছে কেন? এখন দেখেন, বাংলাদেশ বলেন আর বিশ্বের যে কোনো দেশে বলেন, প্রত্যেকটা দেশেই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। এখন বাংলাদেশ বলেন এবং ধরেন অন্য কোনো দেশ, যে দেশটাতে একেবারে ক্রাইম একেবারেই খুব কম হয়, সে দেশটাতেও তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। এর মানেটা কি এটা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখলেই সেই দেশটাতে একটা অপরাধ হয়ে যাবে? বিষয়টা কি এরকম? বিষয়টা কিন্তু এরকম না। এটা হচ্ছে এক্সট্রা কেয়ার। এই এক্সট্রা কেয়ারটা দরকার আছে। কারণটা হলো যে বিচ্ছিন্নভাবে বাংলাদেশে এর আগে আওয়ামী লীগের সময়টাতে অসংখ্য ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকেরাই গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করেছে, মন্দিরে হামলা করেছে, প্রতিমা ভাঙচুর করেছে, গোপালগঞ্জে একসঙ্গে 600 বিঘার উপরে জমি দখল করে ফেলেছে। তো এই ধরনের ঘটনাগুলো তো আওয়ামী লীগ ঘটিয়েছে এই দেশে এর আগের সময়টাতে। অতএব পতিত ফেসিবাদী যারা আছে তারা দেখবেন ইভেন বিভিন্ন যে আন্দোলনগুলো হচ্ছে তার ভিতর দিয়েও কিন্তু তারা জেগে ওঠে। আমি দেখলাম যে হিন্দুদের
সম্প্রদায়ের মানুষেরা তারা একটা মিছিল করছেন, সেখানে একজন স্লোগান দিচ্ছেন, স্লোগান দিতে দিতে সেখানে সে জয় বাংলা বলে ফেলছে। এই যে তারা যে ভিতর থেকে এসে এর মধ্যে মিলে গিয়ে কোনো নাশকতা করার চেষ্টা করে থাকছেন, তো সেইগুলোকে তো প্রতিহত করার একটা ব্যাপার আছে। আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি, এর অর্থ কিন্তু এটা নয় যে এখানে এই জিনিসগুলো অহরহ ঘটছে না। সেটা আক্তার হোসেন এটিকে আপনি মনে করেন কিনা? আক্তার হোসেন এটি আপনি মনে করেন কিনা? এই পর্যায়ে ছোট করে শুনতে চাই, যেটা আমাদের রাশিদ খান বলল যে নির্বাচনী রোডম্যাপ, বিগত সরকারের বিচার, এই প্রসঙ্গগুলোতে সরকারের স্পষ্ট বক্তব্য আসলে ঐক্য আরো জোরালো হবে, সেটি মনে করেন আপনি? দেখুন, বাংলাদেশের তরুণরা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সকল পক্ষ, তারা সকলে এসে একটা জায়গায় আমরা একত্রিত হয়েছিলাম যে আমরা বাংলাদেশে আর ফেসিবাদকে রাখবো না, বাংলাদেশে ফেসিবাদকে রাখবো না, এবং ফেসিবাদ যাতে কোনোভাবে এখানে তৈরি হতে না পারে সেটার জন্য বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের মানুষেরা একমত হয়েছে। এবং এই জায়গাটা কিন্তু আজকে যে আমরা একত্রিত হলাম, প্রধান উপদেষ্টার সাথে বসলাম, সেখানে এজেন্ডার মধ্যে যদি এটা নাও থেকে থাকে, তারপরেও আছে এইভাবে যে আমরা এই যে ক্রান্তিকালীন একটা সময় পার করছি, সে সময়টাতে আমাদের একখানে থাকা দরকার, সেরকম একটা রূপায়ণ কিন্তু সেখানে হয়েছে। আমি মনে করি সেটা হলো যে সরকারের অবশ্যই রোডম্যাপ একটা আসতে হবে, এবং সেই রোডম্যাপের জায়গাগুলো দেখেন সরকার কিন্তু বিভিন্ন সংস্কার কমিশন করেছে, সেই সংস্কার কমিশনগুলোকে বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু ডাটা কালেকশন করছে, প্রস্তাবনা উপস্থাপন করছে। কিছুদিন আগে দেখলেন যে শ্বেতপত্র প্রকাশ হলো, তারপরে হচ্ছে দুদক সংস্কার কমিশন আছে, সংবিধান সংস্কার কমিশন আছে, আর অনেকগুলো কমিশন আছে, তারা তাদের রিপোর্টগুলো প্রকাশ করবে। আমরাও তো চাই যে এই সরকার যত দ্রুত সম্ভব সংস্কারের কাজগুলো শেষ করে নির্বাচন এখানে আয়োজন করে, তারপরে যেন এখানে একটা স্থিতিশীল অবস্থা বজায় থাকে। কিন্তু এর মানে এটা না যে এখানে তড়িঘড়ি করে নির্বাচনের দিকে গিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ সময় ধরে প্রতীক্ষিত যে সংস্কার, প্রতীক্ষিত যে রূপায়ণ, আমরা গণতান্ত্রিক একটা অবস্থা উন্নীত হতে চাই, সেটার জন্য যে ব্যবস্থাপনাগুলো তৈরি করা দরকার, সেই ব্যবস্থাপনাগুলো থেকে আমরা বঞ্চিত হব। তার মানে আপনি আক্তার হোসেন এটি কি মনে করছেন যে আসলে রাজনৈতিক দলগুলো যে যৌক্তিক সময় বলেছিল, এরপরে দ্রুত সময়ের কথা বলছি, দ্রুততার মধ্যে একটা তড়িঘড়ি আছে? দ্রুততার মাঝে একটা তড়িঘড়ি অনেক সময়ই আমরা লক্ষ্য করে দেখি যে তাদের মাঝে এমন ধরনের একটা ব্যাপার যে হয়তোবা এখনই একটা নির্বাচন হয়ে গেল, হয়তোবা দেশটা ঠিকঠাক হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। কারণটা হলো যে যেসব তরুণেরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেসব তরুণেরা দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলাদেশে আওয়ামী বিরোধী আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোতে কিন্তু ওই অর্থে তারা সম্পৃক্ত হন নাই, কিন্তু যখন এটা একটা লেভেল ক্রস করে গেছে তখন কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন, এবং তারা কিন্তু এর ভিতর দিয়ে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ একটা অবস্থা তারা কিন্তু দেখতে চান, একটা নতুন বন্দোবস্তে তারা পৌঁছাতে চান। সেই নতুন বন্দোবস্তটাতে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগী যে মনোভাব, সেটা আরো জোরদার করা দরকার বলে আক্তার হোসেন, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহান, আমি কোনো প্রশ্ন রাখছি না, আমার কাছে মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনার কাছে ছেড়ে দিলেই যথার্থ হবে। আমি আশা করি আপনি আমাকে একটু সময় দেবেন। হ্যাঁ, প্লিজ। ভারতের বিষয়টা এরকম যে গত 15 বছর ভারত একটা বিষয় ভাবতে অভ্যস্ত হয়েছিল, বাংলাদেশ 7 বোন নয় 8ম বোন ভারতের, 7 সিস্টার না 8 সিস্টার্সের একটা প্রদেশ হিসেবে তারা বাংলাদেশকে চিন্তা করেছে বলেই আজকে ভারতের এরকম দিশেহারা অবস্থা। না হলে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকারে কে আসলো, কে গেল, কে পালিয়ে যেতে বাধ্য হলো, কে তার দেশের মানুষের উপর গুলি চালিয়ে মানুষের ঘৃণা অর্জন করলো, সেটা তো আসলে ভারতের মাথা ব্যথা হওয়ার কথা না। কিন্তু ভারত যেহেতু বাংলাদেশকে এই 15 বছরে তার 8ম অঙ্গরাজ্য বলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে, সুতরাং এটা ভারতকে ভীষণভাবে আঘাত করেছে, এবং ভারতের মধ্যে এক ধরনের উন্মাদ প্রবণতা আমি লক্ষ্য করি। 2 হচ্ছে, ভারতকে বন্ধু রাষ্ট্র বলে শেখ হাসিনা গলা ফাটাতো। বন্ধু রাষ্ট্র হচ্ছে সেটা, ভারতের কথা যদি ধরি, যে কিনা চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখে না, সেই কাঁটাতারের বেড়ার উপর আবার ফেলানি ঝোলে, এবং সেই সময়ে তৎকালীন মন্ত্রীদেরকে আমরা বলতে শুনেছি বাংলাদেশের মানুষ দায়ী, কারণ তারা রাতের বেলা গরু চুরি করে নিয়ে আসে, চোরাচালান সাথে যুক্ত হয়, এবং সে কারণেই নাকি বিএসএফ তাদের গুলি করে মারতে বাধ্য হয়। অর্থাৎ এই যে বর্ডার কিলিং এর মতন নৃশংসতা, যেটাকে গার্ডিয়ান বলছে দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি, বাংলাদেশ এবং ভারতের সীমানা দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি, এই বদ্ধভূমিটা হয়েছে বাংলাদেশের মানুষের দোষে। এই সরকারকে আমি সাধুবাদ জানাই। এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আমরা ভারতের হাই কমিশনারকে তলব করে আনতে পারছি এবং এনে তার কাছে জবাবদিহিতা চাইতে পারছি। আমরা সারা কুককে ডেকে আনতে পারছি এবং বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্ট একেবারেই ভুয়া। এই সাধুবাদটুকু যদি এই সরকারকে দিতে আমরা কার্পণ্য করি, সেটা অবিচার করা হবে। এবং ভারতের পররাষ্ট্র সচিব 9 বা 10 তারিখে বাংলাদেশে আসবেন বৈঠকে, সচিব পর্যায়ে বৈঠকের জন্য। অ্যাবসলিউটলি আমাদের ভুলে গেলে চলবে না। ছোট্ট নেপাল
তার একজন নাগরিককে হত্যার জন্য অজিত দোভালকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এবং অলি কিন্তু তার প্রথম সফর, রাষ্ট্রীয় সফর চীনে করছে, ভারতে না। নেপাল যদি পারে, ভুটান যদি পারে, শ্রীলঙ্কা যদি পারে, মালদ্বীপ যদি পারে, ওয়াই নট বাংলাদেশ? আর ৭১-এর খোটা কথায় কথায় ভারত দেয়। ভারতের মনে রাখা উচিত ৭১ সালে তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, কারণ দুই পাশে পাকিস্তান নিয়ে সংসার করা ভারতের জন্য খুব স্বস্তিদায়ক ছিল না, এবং বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করা ভারত তার নিজের স্বার্থে করেছে। ভারত, আপনি দেখেন, ভারতে বিভিন্ন দল মত আছে এবং তারা পরস্পরের বিরুদ্ধে একেবারে মানে শোরগোল করে ফেলে, কিন্তু বাংলাদেশ হচ্ছে সেই ইস্যু, বাংলাদেশের ডিসইনফরমেশন হচ্ছে সেই ইনফরমেশন, যেই ডিসইনফরমেশনের ব্যাপারে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির নেতা শুভেন্দু পর্যন্ত, কিংবা ধরুন কংগ্রেস পর্যন্ত, আপনি সকলকে ঐক্যমতে আসতে দেখবেন। পলাতক হাসিনাকে কোলে করে ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনি কিন্তু কংগ্রেস, বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেসকে কোনো অংশে ভিন্ন মত পোষণ করতে দেখবেন না। সেই প্রশ্ন আমাদের দেশে, ভারতের প্রশ্ন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মানে একেবারে শেষ পর্যন্ত বা এই সহযোগিতা ঐক্য অব্যাহত থাকবে কিনা সেই প্রশ্নতে ঘুরে ফিরে আসে। আমি যদি এখানে আরেকটা প্রশ্ন তুলি, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, যে আছে, ওনারা কি কোনো বিবৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা কখনোই রিলিজিয়াস ক্লিনজিং না, বাংলাদেশের সংখ্যালঘু কেবলমাত্র হিন্দু? এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে কূটনৈতিকভাবে তারা পর্যবেক্ষণ করছে, এবং তারাও যদি বলে তারাও পর্যবেক্ষণ করছে। ওনারা যদি, আজকে আমি 10 জন হিন্দু নাগরিক একটি চমৎকার বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলেছে ভারত তার যে রাজনীতি, হিন্দুত্ববাদের রাজনীতি, বিজেপির রাজনীতি, যেটা ধীরে ধীরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকেও গ্রাস করতে যাচ্ছে বলে কেউ কেউ মনে করে, সেই হিন্দুত্ববাদী রাজনীতিকে টিকিয়ে রাখবার জন্য বাংলাদেশকে স্রেফ একটা ভোটের কার্ড হিসেবে ব্যবহার করেছে, নাথিং মোর দ্যান দ্যাট। 10 জন ইন্ডিভিজুয়াল নাগরিক যদি এ কথা দাঁড়িয়ে বলতে পারে, কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কিংবা এই ধরনের যেই সংখ্যালঘুদের জোট বা মানে ইয়েটা আছে, অর্গানাইজেশন গুলো আছে, তারা কেন একযোগে আওয়াজ তুলছে না? বাংলাদেশ কি মনে হয় বোধোদয় আসবে? এই ঐক্য পরিষদের মধ্যে কি বোধোদয় আসবে? বাংলাদেশের সম্মান কি তাদের সম্মান নয়? যতক্ষণ পর্যন্ত না তারা বাংলাদেশকে নিজের দেশ বলে ভাবতে পারছে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের বিরুদ্ধে যেই মিথ্যা প্রোপাগ্যান্ডা, ডিসইনফরমেশনের চাষ করছে ভারত, সেটা তাদের গায়েও এসে লাগছে, ততদিন পর্যন্ত আসলে আমরা কি ভাববো? তারা কি প্রত্যেকে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কাছেই বিক্রি হয়ে যাচ্ছে? খুবই খুবই ভয়ঙ্কর কথা। আপনি দেখুন, ভারতে আমরা কি বলতে শুনছি, তারা আমাদের ভিসা দেবে না, ভালো কথা। বিবিসি রিপোর্ট বলছে কলকাতায় যে শপিং মলগুলো আছে অর্ধেক বিক্রি বাটা কমে গেছে, নিউ মার্কেট বন্ধ হওয়ার দশা। চিকিৎসা দেবে না, আমরা কি ফ্রি চিকিৎসা নেই? আমাদের বহু ভালো ভালো দেশ আছে যেখানে গিয়ে আমরা চিকিৎসা নিতে পারবো। ভাই, পয়সা, গাটের পয়সা খরচ করি তো চিকিৎসা নেই। ভারত দেবে না, আর কোনো দেশ দেবে? ভারত বলছে যে তারা আমাদেরকে এই দেবে না, সেই দেবে না, পেঁয়াজ দেবে না, কি বলে স্থলবন্দর বন্ধ করে দেবে। বন্ধ করে দেখ, পেঁয়াজ আমরা অন্য কোনো দেশ থেকে আনবো। দেখুন, ভারতের ভাব দেখলে মনে হয় বিনা পয়সায় তারা পেঁয়াজ দেয়, বিনা পয়সায় তারা চিকিৎসা করায়, বিনা পয়সায় আমরা গিয়ে তাদের দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসি। বিষয়টা তেমন না। অবশ্যই সেটি, কিন্তু আবার আমাদের দেশের জনগণের মধ্যে, আমাদের দেশের রুমিন ফারহান, আমাদের দেশের জনগণের মধ্যে একটি অংশ তো আসলে ভাবে যে অন্য দেশ থেকে আমি পেঁয়াজ আনলাম, সেই পেঁয়াজে ঝাঁজ থাকবে কিনা। হ্যাঁ, সেটা তো ভাবতেই পারে, কিন্তু এই ভাবনাটাও বন্ধ করবে যখন আমরা সত্যিকার অর্থেই আমদানি শুরু করব এবং মানুষ নিজেই দেখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো একক দেশের উপর ডিপেন্ডেন্সি কেবলমাত্র নিজের জন্য বিপর্যয় ডেকে আনে। কোনো বিষয়ে কোনো একক দেশের উপর ডিপেন্ডেন্সি ঠিক নয়। দেখুন, আমরা গত কয়েক বছরে কি দেখেছি? আমরা দেখেছি বর্ডার কিলিং, যেটা আমি বললাম, আমরা দেখেছি তিস্তার পানি, যেটা নিয়ে বারবার কথা বলা হয়েছে এবং সরকার একেবারে নতজানু নীতি নিয়ে উল্টা ফেনী নদীর পানি ভারতকে দিয়ে এসছে। আমরা দেখেছি রেল, সড়ক, নৌ সব ট্রানজিট ভারতকে দেওয়া হয়েছে এবং নামমাত্র মূল্যে। এমনকি কমিটি যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্য আমরা ভারতের কাছ থেকে চাইবার মতন সাহস রাখতে পারি নাই। সো এইরকম একটা রাষ্ট্রকে পাশে নিয়ে যদি তাকে বন্ধু ভেবে কেউ শান্তি পেতে চায়,
সেটা পেতে পারে, কিন্তু ভারত আসলে কোনোদিনও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ব্যারিস্টার ছিল রুমিন না। ফারহানা, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান স্যার, আসতে চাই আসলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি যতটুকু জানি আপনার পড়াশোনা আছে, পাশাপাশি এই ভারতীয় উপমহাদেশের যে প্রেক্ষাপট রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বোধের, সেই জায়গা থেকে আমরা যদি আলোচনার প্রেক্ষাপটে ধরি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে, ন্যায্যতার ভিত্তিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ যদি কঠিন পথে হাঁটে, অন্য রাষ্ট্রগুলোকে বন্ধু হিসাবে পাবে কিনা? আবারও আপনাকে ধন্যবাদ। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিল যে ভারতের দাদাগিরি সেটা কিভাবে প্রতিহত করব। ভারত একটা বিশাল দেশ, জনসংখ্যা বেশি, তাদের সামরিক শক্তি বেশি। আমি দর্শকের সব বক্তব্যের সাথে একমত। ভারত আমাদের যদি আয়তনের দিক থেকে দেখি 22 গুণ বড় বাংলাদেশ থেকে, জনসংখ্যা 8 গুণ বেশি, সামরিক শক্তিতে বাংলাদেশ থেকে অনেক বেশি, কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে একটা ছোট দেশও যে দেশপ্রেম এবং জাতীয় ঐক্য থাকলে ভারতের মতো একটা কর্তৃত্ববাদী, চরম কর্তৃত্ববাদী, আধিপত্যবাদী দেশের বিরুদ্ধে জবাব দিতে পারে, সেটার সর্বসাম্প্রতিক নজির আমরা মালদ্বীপের ক্ষেত্রে আমরা দেখেছি এবং অন্য দেশগুলোর ক্ষেত্রেও তিনি বলেছেন। সেইখানে আমরা যারা এই দেশের জনগণ, বিশেষ করে সরকারের ল্যাঙ্গুয়েজটা কি হবে, সরকারের নীতিটা কি হবে, সেটা অনেক বড়। আপনি কতগুলো কথা বলা হয়েছে যে ভারতের চিকিৎসা ক্ষেত্রে, একসময় কিন্তু আমরা ভারতে বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী ভারতে যেত। আমরা ভারতের সেই শিক্ষার্থী পাঠানোর নির্ভরতা, শিক্ষার নির্ভরতা ইতিমধ্যেই কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বেসরকারি উদ্যোগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমাদের এখনই ভাবনার সময় যে আমরা ভারতের এই বিশেষ করে চিকিৎসা নির্ভরতার বাইরে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে একটা দীর্ঘমেয়াদী, মধ্যমমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে আমরা কিভাবে নিজেদের একটা আত্মনির্ভরশীল অবস্থার মধ্যে যেতে পারি। ভারত আমাদের হুমকি দেয়, এই সেই দিই না। বাংলাদেশ থেকে ভারতে মানে আমরা কি ম্যান পাওয়ার সাপ্লাই করি? ভারত বাংলাদেশে একটা বিরাট সংখ্যক ম্যান পাওয়ার সাপ্লাই করে। বাংলাদেশের সরকার শির দ্বারা সোজা করে বলুক যে যারা বাংলাদেশে কর্মরত আছে, এখন একটা মানে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উপদেষ্টা হওয়ার পূর্বে ভারতের কি সংখ্যক লোক এখানে কাজ করে সেই নিয়ে কথা বলা হয়েছে। এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। আরে ভাই, থাকুক না, 5 লাখ মানুষ থাকুক, আপনি আজকে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে বলুন যে বেশি বাড়াবাড়ি করবো, আমি তোমাদেরটা পাঠিয়ে দেব। বাংলাদেশে বহু জনগোষ্ঠী আছে বেকারত্বের মানে অভিশাপ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ভারতের কাছে বাংলাদেশের এই দায় নাই। এখন হলো আপনি নীতিগত প্রশ্ন নিয়ে এই কাজটি করতে পারবেন কিনা। যদি করতে পারেন, আমি মনে করি যে ভুটান, মালদ্বীপ এই কাজে সকলের সহযোগিতাও পাবে কিনা। অফকোর্স এই আজকে যে জাতির যে অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ, আজকে ভারতকে এই অন্যায্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে যে সরকার 1.5 দশক বা যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে ভারত বাংলাদেশকে ধরে নিয়েছে যে এটা তাদের একটা অংশে পরিণত হয়ে গেছে। তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় নেই এবং তাদের পুনর্বাসনের কোনো চেষ্টা যদি ভারত করে থাকে, তাদের এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা অলিক স্বপ্নে বিকল্প বন্ধুর অনুসন্ধান না। আমি এখন আরেকটা জিনিস বলছি। একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমাদের 1 ইঞ্চি জায়গা কি ভারত কখনো নিতে চেয়েছে, এরকম দৃষ্টান্ত আছে কিনা। আমরা ইতিহাস ভুলে যাই, এটার জন্যই আমাদের সমস্যা। তালপট্রি দ্বীপের কথা আপনারা ভুলে গেছেন। তালপট্রি দ্বীপ 10,000 বর্গ কিলোমিটারের দ্বীপটি কিভাবে 1974 সালের পর ভারত গ্রাস করে নিয়েছে। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে, আপনি রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, তার নেতৃত্বে ভারতের এই আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সেইখানে যুদ্ধজাহাজ আমাদের রণতরী পাঠিয়েছিলেন। আজ পর্যন্ত ওই ভারতের পতাকা আমরা ওইখান থেকে করেছি। আমার সীমান্তের মধ্যে এই তালপট্টি, দক্ষিণ তালপট্টি দেখাতে পেরেছেন আপনি? 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তির পরিপ্রেক্ষিতে বেরুবাড়ি দ্বীপ, ছিটমহল, সেই ছিটমহল যে আপনি সেই চুক্তি স্বাক্ষরের দিন, যেদিন সেই চুক্তি স্বাক্ষরের দিন, সেটি আপনি দিয়েছিলেন। বিনিময়ে আঙ্গুরপোতা দহগ্রাম, যে আমাদের যে 3 বিঘা করিডোর, সেই করিডোর যে স্থায়ীভাবে বাংলাদেশের বন্দোবস্ত করার কথা বলা হয়েছে, আপনি নিশ্চিত করতে পেরেছেন? পারেন নাই। সেক্ষেত্রে বিকল্প বন্ধুর অনুসন্ধান কি হতে পারে? আরেকটু আপনাকে একটা কথা শুধু বলি, এই দর্শকের এটাও জানা দরকার যে ভারত কিন্তু চট্টগ্রামকে তাদের ভূখণ্ডের মধ্যে দেখি এবং সম্প্রতি ভারতীয় একাধিক মিডিয়া সেটা কিন্তু প্রচার করেছে। আর শেষ কথা, 2023 সালে ভারত
একটা অখণ্ড, তাদের নতুন জাতীয় সংসদে অখণ্ড ভারতের মানচিত্রও করেছিল এবং এর মধ্য দিয়ে ভারতের অন্যের ভূখণ্ডের উপর তার যে লোলুপ দৃষ্টি সেটা প্রকাশিত। আর বিকল্প বন্ধু ভারতের জন্য, ভারত আমাদের একমাত্র বন্ধু না। একমাত্র বন্ধু যেহেতু ভারত না, তাহলে বিকল্প বন্ধু আমাদের খোঁজার চেষ্টা করা দরকার নাই। আমাদের অনেক বন্ধু আমাদের আছে, অতএব ভারত একমাত্র বন্ধু না। তারপরেও আমরা যেটা বলি, ভারত আমাদের একটা নিকট প্রতিবেশী দেশ, নানা কারণে তাদের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে। আমাদের নিরাপত্তা বিশ্লেষক সেই সম্পর্কের বিভিন্ন মাধ্যমগুলো বলেছেন আমরা ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, তবে সমমর্যাদা, আমাদের যে কি বলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, এবং সর্বোপরি আমরা যেটি বলতে চাই, কোনো প্রভুত্ব নতজানু নীতি নয়, নতজানু নীতি নয়, অধীনতামূলক কোনো মৈত্রী সম্পর্ক নয়। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, এবং ভারতও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দ্বিপাক্ষিক সম্পর্ক রাষ্ট্রে রাষ্ট্রে সরকারে যেভাবে হয় সেইভাবেই ভারত সবসময় বাংলাদেশের নাগরিকদের সাথে, দেশের সরকারের সাথে সম্পর্কের চেয়ে বরাবর তারা একটি দল। আরো চোখে চোখ রেখে স্বাধীনতার কথা বলবো অবশ্যই, এবং সেটি আমরা বলা শুরু করেছি, আগামী দিনে এই বলাটা আরো বেশি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই কাজী শরীফুদ্দিন, প্রথম দিকের আলোচনায় আপনার আরো কিছু আলোচনা বাকি ছিল, সেটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটি একটু শুনতে চাই, এরপর আরো কিছু প্রশ্ন আছে। ধন্যবাদ। আমি স্যারের আলোচনা দিয়েই একটু শুরু করতে চাচ্ছি। জি বলুন। ছোট কিংবা বড় নয়, স্বাধীন কিংবা পরাধীন, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। ভূর ক্ষেত্রে 22 গুণ বড়, জনসংখ্যার ক্ষেত্রে 8 গুণ বড়। ইম্যাটেরিয়াল, উই আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকারী। ব্যারিস্টার রুমিন আপা যেটা বললেন যে আমরা পেঁয়াজ আনি, আলু আনি, যেটাই আনি, মাংনা পয়সা তো আনছি না, তারা আমাদের কাছে বিজনেস করছে। কোনো এক সময় তারা গরু দিত না। Now we are fully independent. So after 2 days, this medical sector will be independent. They will come to our country for their treatment. কিন্তু তাদের একজন বিজেপির পশ্চিমবঙ্গের নেতা, তিনি তো ঘোষণাই দিলেন যে আমদানি রপ্তানি সব বন্ধ করে দেবে, 20 মিনিট প্রতীকী হিসাবে তারা বন্ধও রাখলেন। এটা তাদের এই এগেইন ভূ রাজনীতির অংশ, রাজনীতির অংশ। যেমন সাধারণত বাংলা বা বাঙালিরা বা বাংলাদেশিরা মনে করে মমতা সর্বত্র এদেশের প্রতি একটু সফট কর্নার আছে। আসলে তাই। সরি, রিসেন্টলি মমতার যে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী, সরি, উনি বিজেপি ক্যান্ডিডেট ছিলেন। পরপর মমতার যে তৃণমূলের কাছে যখন উনি পরাজিত হয়ে গেছেন, পরাজিত হওয়ার পরে এই মমতার এই হিন্দুইজম বা আপনার যেটা করেছে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দাঙ্গা যখন উস্কে দিয়েছে, মমতা চিন্তা ভাবনা করছেন এখন সব হিন্দুরা তো চলে যাচ্ছে শুভেন্দুর পক্ষে। সো হি হ্যাজ টু সে সামথিং উইদাউট কনসিডারিং অ্যান্ড উইদাউট ডিসিশন, উইদাউট প্ল্যানিং। শি সেড যে জাতিসংঘর প্রতিনিধি পাঠাবো। জাতিসংঘর প্রতিনিধি, দিস ইজ অ্যাবসলিউটলি সেপারেট। আমরা জাতিসংঘের একটা সদস্য দেশ। জাতিসংঘ অ্যাজ এ মিলিটারি অফিসার, অ্যাজ এ এক্স মিলিটারি অফিসার, আই নো হাউ টু ডু, হোয়াট টু ডু, এবং কোন দেশে। না শরীফুদ্দিন ভাই, এটা কি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, ভারত কি আসলে আমাদেরকে ঘুরে ফিরে ট্রাম্পের ভয় দেখায় কিনা? ট্রাম্পের ভয়, এটা কয়েকদিন আগে যখন ইলেকশন হয়েছিল, ইলেকশনের সময় আমাদের এই পট পরিবর্তনের সময়ে যখন আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা তুলে আমাদের নরেন্দ্র মোদী, হি মেক টেলিফোন টু জো বাইডেন, দ্যাট ইউ নো। সো তারা এই সাম্প্রদায়িক নিয়ে কিন্তু অনেক ফান করে থাকে। ফানের ক্ষেত্রে মেন জিনিসটা হচ্ছে প্রোপাকান্ডা। প্রোপাকান্ডা হচ্ছে যুদ্ধ বা জিও পলিটিক্স বা রুল পলিটিক্যাল যুদ্ধের নীতির একটা। এখানে কাউকে অপদস্থ করতে গেলে, ভুল তথ্য দিতে গেলে এই প্রোপাকান্ডাটা ইউজ করা হয়। কিন্তু এই প্রোপাকান্ডা যদি দায়িত্ববান কোনো লোকের মুখ দিয়ে বেরিয়ে আসে, লাইক মমতা ব্যানার্জি, লাইক শুভেন্দু, লাইক পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, ওনাদের মুখ দিয়ে যখন ওনাদের আলোচনার টেবিল পর্যন্ত চলে যায়, দেন উই এম রিয়েলি সরি। স্যারের সাথে আমি একমত যে ভারতের মতো দেশের রাজনৈতিক দেউলিয়ার প্রমাণিত হয়, তাছাড়া নতুন কিছু না। কিন্তু তারা এগুলো তো না বুঝে বলছে, ব্যাপারটা তো এরকম না। তারা এটাকে কেমন করে এই সাম্প্রদায়িকতার দিক দিয়ে নিয়ে যাচ্ছে, এটার একটা লাস্ট উদাহরণ আপনাকে না দিলে আমি পাচ্ছি না। রিসেন্টলি on 27th November
আমাদের রাজস্থানের যে ইয়েটা আছে 800 বছরের পুরাতন ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য যে জি স্যার আজমির শরীফ এই আজমির শরীফ নিয়ে একটা বড় ধরনের প্ল্যান বা তারা করছে কি করছে DY চন্দ্রদূর নামে একজন আইনজীবী যিনি রিটায়ারমেন্টে চলে গেছেন রিটায়ারমেন্টে যাওয়ার আগে উনি একটা তথ্য দিয়েছেন মসজিদ বা দরগার নিচে মন্দির থাকার নিদর্শন খোঁজার জন্য সমীক্ষার জন্য একটা অর্ডার দিয়ে গেছেন এইটার সঙ্গে আর একটা হচ্ছে কি হিন্দু সেনার একটা সংগঠন একটা কেস করেছে যে আজমির শরীফে এখানে একটা মন্দির ছিল যে সংকটমোচন মহাদেবের মন্দির ইট ইজ অ্যাবসলিউটলি রং 800 বছর আগে যখন নাজিমুদ্দিন আমাদের যে নিজাম আমরা কাজী শরীফুদ্দিন ভাই আমরাও সেটি প্রত্যাশা করি যে আসলে ভারত সঠিক বাস্তবতা বুঝে সঠিক পথে তারা হাঁটবে আমরা শেষ লাইনটি আপনার কাছে এখনই শুনছি না আমরা শেষ লাইনটি পরে শুনছি আখতার হোসেন শেষ মন্তব্য কি বলবেন একেবারে 2-1 লাইনে শেষ করবেন দয়া করে ভারত বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা এটা তাদের কথার মধ্য দিয়ে তাদের কাজের মধ্য দিয়ে তাদের বক্তব্যের মধ্য দিয়ে সবসময় এটা প্রকাশ ঘটিয়েছে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চায় এই জায়গায় এক চুল পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না এটাই আমার শেষ বক্তব্য অসংখ্য ধন্যবাদ রাশেদ খান আমার কথা হলো বাংলাদেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের যে ধরনের সম্পর্ক আছে ভারতের সাথেও একই ধরনের সম্পর্ক থাকবে বাংলাদেশকে নিয়ে ভারত কোনোভাবে নাক গলাতে পারবে না ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই সম্পর্ক চাই সবকিছু চাই এই হচ্ছে আমার কথা আর আমি সর্বশেষ যেটি বলবো দেখেন ভারত কিন্তু নিজেদেরকে হিন্দু রাষ্ট্রের বাইরে কল্পনা করতে পারে না এবং বাংলাদেশের যে গোষ্ঠী বা যে দল ভারতের ওই ধর্মনিরপেক্ষতার বাণী শুনবে সেই দলকেই সমর্থন দেবে দেখেন আওয়ামী লীগের বাইরে কোনো একটি দল কিন্তু ধর্মনিরপেক্ষতা সমর্থন করে না ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার আমার বক্তব্য হচ্ছে রুমিন ফারহানা আপা একটু আগে বলেছিলেন যে বাংলাদেশের আমাদের যে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ তারা কেন বাংলাদেশের বাস্তবতার কথা সম্পর্কে তারা একটা বিবৃতি দিচ্ছেন না গত পরশুদিন যখন আমাদের ত্রিপুরার সহকারী হাই কমিশন আক্রমণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আমাদের রাজপথে নেমে এসেছিল এবং জগন্নাথ হলের শিক্ষার্থীরা একেবারে তারা পৃথকভাবে দাঁড়িয়ে ভারতের এই আধিপত্যবাদ এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের যে মানে আচরণ সেটার প্রতিবাদ জানিয়েছে শুধু তাই নয় তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে মানে সোচ্চার থাকার এবং সংযম প্রদর্শনের জন্য আবেদন অসংখ্য ধন্যবাদ শুরু হয়েছে এবং আমরা মনে করি এই দেশের যারা আমাদের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী অসংখ্য ধন্যবাদ কর্নেল শরীফ ভাই আপনি এক লাইনে কিছু যোগ করবেন কিনা আমরা একবার শেষের দিকে আমাদের আলোচনার টেবিলে বসতে হবে ন্যারেটিভ সেট করতে হবে ডায়ালগ বাইল্যাটারাল ইস্যুর মাধ্যমে এই প্রবলেমকে সলভ করতে হবে যত বড় দুর্ঘটনায় ঘট চীন এবং ভারত তাদের কিন্তু বিজনেস চলছে রাশিয়া এবং আমেরিকা তাদের কিছু বিজনেস চলছে আমরা আমাদের জায়গায় এস্টাবলিশ করতে গেলে রিলেশন এস্টাবলিশ করে এগিয়ে যেতেই হবে কাজী শরীফুদ্দিন অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব ভাই দেখুন একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশ গ্লোবাল সাউথের মানে দক্ষিণ বিশ্বের একটা নেতৃস্থানীয় দেশ হবে সক্ষম এবং এটা কেবল আর সাউথ এশিয়ান প্যারামিটার আমাদের ভাবার সময় পেরিয়ে গেছে আমরা গ্লোবাল সাউথের জায়গায় যাচ্ছি এখন এটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে সে কারণে আমাদের দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে কোনো উস্কানিতে পা না দিয়ে বাংলাদেশের জনগণকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেই প্রচেষ্টা গ্রহণ করা এবং অন্যান্য সকল জাতি সবাই মিলে আমরা আমাদের ভেতরকার ওই যে আবারও নিরাপত্তা নিশ্চয়তা অধিকার মর্যাদা সবার যদি প্রতিষ্ঠা করতে পারি আমরা ওই জায়গায় যেতে পারি তাহলে এখানে আমাদের ভারতে শশী থারুর বা অর্ক ভাদুরী যেমন আছেন ভারতে বীণা সিকরি বা ময়ূখ কিংবা পিনাক রঞ্জন চক্রবর্তীও আছেন বিষয়টা হচ্ছে কোন মতামত বা কোন বয়ানটা ভারতে প্রিভেইল করবে শুভবুদ্ধির উদয় হবে কিনা পিপল টু পিপল স্টেট টু স্টেট রিলেশনের দিকে ভারত নজর দেবে কিনা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে তার নিজেরও আয়নায় মুখ দেখার সময় এসছে ভারতে যে দাঙ্গা হয়েছে গত বছর মণিপুরে হিন্দু খ্রিস্টান দাঙ্গা সেটা 50 দিনের বেশি স্থায়ী হয়েছে সেটা গৃহযুদ্ধের রূপ নিতে পারে বলে বিবিসি বলছিল ভারতে দলিত সম্প্রদায়ের উপরে বছরের পর বছর যুগের পর যুগ যেই নিপীড়ন নির্যাতন চালাচ্ছে ভারত
তাদের দলিত সম্প্রদায়কে তারা তো মানুষই মনে করে না। সুতরাং তারা তাদের মাইনরিটি এবং গরুর মাংস রাখার অপরাধে মুসলমানদেরকে কিভাবে পিটিয়ে নৃশংস কায়দায় হত্যা করেছে আমরা তো বলি না কথা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারত তার নিজের দেশের ইস্যুগুলোতে সে মনোযোগী হোক। অসংখ্য ধন্যবাদ। অনেক সমস্যা তার নিজের অসংখ্য দেশে ধন্যবাদ মনোযোগ দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় যারা সম্মানিত আলোচক হিসাবে আপনারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন শুনেছেন আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেটি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।